আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে প্রফেশনালস একাডেমিয়ার সেকেন্ড সেশন সিএমএ অ্যাজ এ ক্যারিয়ার ডিসকাশনে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে প্রফেশনালস একাডেমিয়া সবসময় প্রফেশনালস স্টুডেন্টস যারা আছে, সিএ, সিএমএ, সিএফএ, সিএমআইসিসিএ বা অন্য যে কোনো বিজনেস রিলেটেড প্রফেশনে আছে বা কোয়ালিফাই করার জন্য পড়াশোনা করছে, তাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট এবং টিপস দিয়ে আসছে। তো তারই ধারাবাহিকতায় আমাদের অনলাইন ডিসকাশন সেশনটি রেডি করা হয়েছে। তো আজকে আমাদের কানেক্টিং দি প্রফেশনালস শিরোনামে ক্যারিয়ার অ্যাজ এ সিএমএ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সেশনটি আমরা আয়োজন করেছি। তো এই সেশনে আমরা ডিসকাশন করব সিএমএ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ডিগ্রিটি, যেটা আইসিএমএবি প্রদান করে, যেটা কিনা বাংলাদেশ গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডার একটি অটোনমাস বডি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস এর মেম্বার ইনস্টিটিউট। তো এই ডিগ্রিটির চাহিদা অবভিয়াসলি বাংলাদেশে তো আছেই, বরং বিশ্বব্যাপী চাহিদা রয়েছে। তো আজকের সেশনে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে সিএমএ কোয়ালিফাই করে আপনি কি করে আপনার ক্যারিয়ারে গ্রোথ অ্যাচিভ করতে পারেন এবং একজন সাকসেসফুল কর্পোরেট প্রফেশনালস হতে পারেন। তো আজকে অনুষ্ঠানে হোস্ট হিসেবে আছি আমি মোহাম্মদ মশিদুল আলম। আমি প্রফেশনালস একাডেমিয়ার কো ফাউন্ডার এবং সেই সাথে সিএমএ এবং এসিসিএ দুটোই কন্টিনিউ করছি এবং ফাইনাল লেভেল স্টাডি করছি। আর আপনারা জেনে খুশি হবেন যে আজকে আমাদের সেশনের হোস্ট হচ্ছে একজন সাকসেসফুল কর্পোরেট পারসন। আপনারা অবভিয়াসলি তাকে চিনবেন। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মোহাম্মদ এ.কে.এম. কামরুজ্জামান ভাইয়া। উনি বর্তমানে লঙ্কা বাংলায় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি মাইদাস ফাইন্যান্সিং লিমিটেডের ডিরেক্টর এবং লঙ্কা বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ডিরেক্টর হিসেবে আছেন। এবং সেই সাথে আমাদের যে আজকে টপিক সিএমএ এবং আইসিএবি, সেই আইসিএবির কাউন্সিল বডির মেম্বার হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। তো আমরা আশা করছি যে আজকের এই সেশনে আমরা একটি ভালো ইনসাইট গ্র্যাব করতে পারবো ওনার কাছ থেকে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনারা সবাই ভালো? এই তো ভাই, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো ভাই, আমাদের আজকের যে সেশন, এটা তো আপনি অলরেডি জেনে গেছেন যে ক্যারিয়ার অ্যাজ এ সিএমএ। তো আমার ফার্স্ট জিনিসটা জানতে হচ্ছে যে আমাদের অডিয়েন্সের জন্য, এই যে আইসিএমএবি সিএমএ ডিগ্রিটা প্রদান করছে, তো এই সিএমএ যারা কোয়ালিফাই করে তারা মেইনলি কোন কোন সেক্টরে স্পেশালাইজড হয়, অথবা এই ডিগ্রিটার ভ্যালু কেমন হতে পারে, এবং যারা নতুন সিএমএ তে অ্যাডমিশন নিতে চাচ্ছে তারা কি করে অ্যাডমিশন নিতে পারে, বা বছরে কবার অ্যাডমিশন নেওয়া যায়, কতগুলো এক্সামস কোয়ালিফাই করতে হয়। তো এই সম্পর্কে মানে টোটাল সিএমএ এবং আইসিএমএ সম্পর্কে যদি একটা ব্রিফ ধারণা আমাদের ভিউয়ার্সদেরকে দিতেন, তাহলে আমরা সবাই অনেক উপকৃত হতাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য। ভেরি গুড ইভিনিং। আমি পিসি একাডেমিয়া, প্রফেশনালস একাডেমিয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ডিসকাশন সেশনটা অ্যারেঞ্জ করার জন্য। ইনফ্যাক্ট পিসি একাডেমিয়া, প্রফেশনালস একাডেমিয়া দীর্ঘদিন ধরে স্টুডেন্টদেরকে, বিশেষ করে যারা বিজনেস স্টুডেন্ট, তাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কাজ করে আসছে এবং তাদের সেই কন্টিনিউয়াস এফোর্টেরই একটা পার্ট হিসেবে তারা এই ডিসকাশন সেশনগুলো আয়োজন করে থাকে। সেজন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। সিএমএ একটা প্রফেশনাল, ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রফেশনাল এবং একটা ওয়েল রিকগনাইজড প্রফেশন। এই প্রফেশন আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলোতে যেমন আছে, তেমনি গ্লোবালি পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রফেশনের রেকগনিশন আছে এবং এই প্রফেশনালরা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সেক্টরে, বিজনেস এবং নন বিজনেস এন্টিটি গুলোতে বিভিন্ন ক্যাপাসিটিতে তারা কিন্তু কন্ট্রিবিউট করে আসছে। আমি যদি একটু ব্রডলি ডিসকাস করতে চাই যে আইসিএমএবি, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে অপারেট করে আসছে দীর্ঘদিন ধরে। 1977 সনে এই ইনস্টিটিউটের ফাউন্ডেশন হয়
একটা আইনের মাধ্যমে 1977 সালের অর্ডিন্যান্সের মাধ্যমে। তারপর থেকে এই ইনস্টিটিউটটা ফাংশনিং করে যাচ্ছে এবং এই ইনস্টিটিউট থেকে প্রতি বছর প্রফেশনাল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টসরা কোয়ালিফাই করে আসছেন এবং তারা বিভিন্নভাবে দেশে এবং বিদেশে কন্ট্রিবিউট করে আসছেন। তো এখানে ডিসকাশনটাকে, কোয়েশ্চেনটা যেভাবে আসছে, আমি ডিসকাশনটাকে দুইটা ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হলো যে এই প্রফেশনের প্রসপেক্টটা কি, এবং সেকেন্ড পার্টটাতে আমি ডিসকাশন করব যে অ্যাজ এ স্টুডেন্ট, একজন স্টুডেন্ট কিভাবে এই কোর্সটাতে এনরোলমেন্ট করতে পারে। প্রসপেক্টে যদি বলি, আসলে সিএমএ প্রফেশনটা বাংলাদেশে যেমন আছে, গ্লোবালি আছে, আমি অলরেডি ডিসকাস করেছি। এই প্রফেশনালরা মেইনলি তারা অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স এরিয়াতে কাজ করে থাকেন। ফাইন্যান্স এরিয়ার বিভিন্ন রোলে তারা ফাংশনিং করে থাকেন, এন্ট্রি লেভেল, মিড ম্যানেজমেন্ট থেকে শুরু করে একবারে একটা কোম্পানির সিইও পর্যন্ত কিন্তু আমাদের সিএমএরা কাজ করে যাচ্ছেন। আপনারা যদি বাংলাদেশের টপ কর্পোরেটদের লিস্ট দেখেন, সেখানে দেখবেন বেশ কিছু সাকসেসফুল সিএমএ প্রফেশনাল সাকসেসফুলি তাদের কন্ট্রিবিউশন করে যাচ্ছেন। সো এর বাইরেও আমরা যদি একটু গ্লোবালি দেখি, আমেরিকায় একটা প্রফেশন আছে, আপনারা জানেন, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস। এবং কানাডায় আছে যে ইনস্টিটিউট অফ চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস। অস্ট্রেলিয়ায় আছে ইনস্টিটিউট অফ চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস। এর বাইরেও পৃথিবীর বিভিন্ন দেশে, ইউকেতে যদি বলি, ইউকে, জাপান, তারপরে ইউর বিভিন্ন দেশে আপনার সিএমএ প্র্যাকটিসটা কিন্তু ওয়েল রিকগনাইজড এবং তাদের কন্ট্রিবিউশন গুলো কিন্তু বেশ রিকগনাইজ করা হয়। বিভিন্ন রেগুলেটরি বডি, ট্যাক্স অথরিটি, তারপরে সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ কমিশন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ইস্যুতে সিএমএদের সার্ভিসটা নিয়ে থাকেন। তো সেক্ষেত্রে আমাদের দেশেও কিন্তু এই সার্ভিসটা দীর্ঘদিন ধরে আমরা এই প্রফেশনালরা, এই ইনস্টিটিউটের মেম্বাররা সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং সেটা বিভিন্নভাবে দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করে যাচ্ছে। আপনারা যদি সেটা ক্যারিয়ার, অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিতে চান, এখানে আমি বলবো যে আমাদের দেশে টপ কর্পোরেট যেগুলো আছে, আমাদের দেশের লিডিং কর্পোরেট হাউসগুলোর প্রত্যেকটা কর্পোরেটের অলমোস্ট দেখবেন 50 to 60% কর্পোরেটে সিএফওরা আইদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস। এবং আমি বলবো সেক্ষেত্রে দুইটা প্রফেশনই কিন্তু বাংলাদেশের অ্যাকাউন্টিং প্রফেশনকে লিড করছেন এবং এই দেশের ইন্ডাস্ট্রিতে, বিজনেস এবং ইন্ডাস্ট্রিতে আপনার তারা ফাইন্যান্স পজিশন গুলো সাকসেসফুলি টপ লেভেল পজিশন গুলোতে আছেন এবং সেখানে ভ্যালু এডিশন, কন্টিনিউয়াসলি তাদের ভ্যালু এডিশন এবং কন্ট্রিবিউশনের মাধ্যমে ওইসব প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টে এবং ওইসব প্রতিষ্ঠানের গ্রোথে কন্ট্রিবিউট করে যাচ্ছেন। সে তারই পাশাপাশি তারই প্রসেস হিসেবে দেশের ইকোনমিতেও কিন্তু তারা সাকসেসফুলি কন্ট্রিবিউট করে যাচ্ছেন। সো সিএমএদের আসলে পজিশন বেসিক্যালি, যদিও বলা হয় কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, বাট তাদের রোল কিন্তু সিএফও থেকে শুরু করে সিইও লেভেলেও কিন্তু সিএমএরা কন্ট্রিবিউট করছে। ধন্যবাদ। আর সেকেন্ড পার্টটা যেটা জানতে চাচ্ছিলেন যে একজন স্টুডেন্ট কিভাবে সিএমএ তে এনরোল করতে পারে। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের একমাত্র গভর্নমেন্ট অথরাইজড প্রফেশনাল ইনস্টিটিউশন যেটা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি প্রফেশনাল এডুকেশনটা প্রোভাইড করে আসছে। সো এইখানে এনরোলমেন্টের জন্য আসলে তিনটা গেটওয়ে আছে। একটা গেটওয়ে হলো আপনার ইন্টারমিডিয়েট এন্ট্রি গেটওয়ে, যেখানে এইচএসসি, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট কমপ্লিট করে অথবা এ লেভেলস কমপ্লিট করে এনরোলমেন্ট করা যায়। আরেকটা আছে গ্র্যাজুয়েট এন্ট্রি রুট, যেটাতে গ্র্যাজুয়েশনের পরে, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের পরে এনরোলমেন্ট করা যায়। থার্ড একটা রুট আছে, সেটা প্রফেশনাল এন্ট্রি রুট। অন্য প্রফেশনাল ইনস্টিটিউট যেমন সিএ বা সিমা অথবা এসিসিএ যারা কমপ্লিট করে আসেন, তারাও কিন্তু ওই গেটওয়ের মাধ্যমে এন্ট্রি বা এনরোলমেন্ট নিতে পারেন। তো ওইখানে আবার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে অ্যাকচুয়ালি, যেমন ধরেন আপনার পয়েন্ট বেসড কিছু ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট আছে। যদি আপনি গ্র্যাজুয়েট এন্ট্রি রুটে যান, সেখানে মিনিমাম আপনার 6 পয়েন্ট থাকতে হয়। তারপরে যদি এ লেভেলস করে আসেন, সেখানে 12 পয়েন্টস থাকতে হয়। যদি ও লেভেলস করে আসে, সেখানে প্রায় 30 পয়েন্টস থাকতে হয়। পয়েন্টের ক্রাইটেরিয়া গুলো আছে।
আর যদি আপনার ইন্টারমিডিয়েট লেভেলে হয় সেখানে আবার কিছু ক্রাইটেরিয়া আছে। আপনারা আমাদের ইনস্টিটিউটের একটা ওয়েবসাইট আছে, এখানে যেহেতু লিমিটেড টাইম ফ্রেম, সো আমি রিকোয়েস্ট করব যারা ইন্টারেস্টেড তারা আমাদের আইসিএমএবির অফিসিয়াল ওয়েবসাইটে যদি যান আপনারা ডিটেইল ক্রাইটেরিয়া গুলো পাবেন। থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দরভাবে সিএমএ প্রফেশনকে এক্সপ্লেন করার জন্য। তো ভিউয়ার্স, যারা আপনারা সিএমএ তে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, সিএমএ তে এখন অ্যাডমিশন চলছে। আপনি চাইলে সিএমএ এর ওয়েবসাইট থেকে সিএমএ তে অ্যাডমিশন নিতে পারেন। সিএমএ তে আপনি বছরে 2 সেশনে ভর্তি হতে পারবেন, একটি জানুয়ারি এবং একটি জুলাই সেশনে। তো যারা ইন্টারেস্টেড তারা আমাদের গ্রুপে কমেন্ট করতে পারেন অথবা ডিরেক্টলি সিএমএ এর ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাডমিশন প্রসেসটি সম্পূর্ণ করতে পারেন। তো ভাইয়া, এখন আমরা আরেকটি টপিকে যাব, সেটি হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট এবং আমাদের পার্সোনাল লাইফের সাথে খুবই রিলেটেড কোশ্চেনটি। জিনিসটি হচ্ছে যে সিএমএ তে হয়তো আমি ভর্তি হব ডিসিশন নিয়েছি বা ভর্তি হয়েছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি অথবা আমি যে অফিসে জব করছি সেই অফিসে আমার বস বা কলিগস, হ্যাঁ, তা ওনারা বলে থাকে যে সিএমএ তে পাস হয় না, বা সিএমএ তে পাস করতে অনেক লং টাইম লাগে, 8 থেকে 10 ইয়ার্স, 15 ইয়ার্স। হ্যাঁ, আমার অমুক আত্মীয় সিএমএ পড়ছে এখনো পাস করেনি, সো এভাবে তুমি পাস করতে পারবে না, বা শুধু শুধু ভর্তি হবে, টাইম ওয়েস্ট হবে। হ্যাঁ, তো আসলে ভাই এই কথাগুলো কি ঠিক? আর একটা একজন যদি সিএমএ তে ভর্তি হয়ে রেগুলার মেনটেন করে এবং সে যদি মানে পেশেন্স সহকারে কন্টিনিউয়াস স্টাডি করে নিয়ম অনুযায়ী এবং ফোকাস রাখে যে আমি সিএমএ পাস করবই, তাহলে কি তার পক্ষে পাস করা খুব ডিফিকাল্ট? অথবা যারা বর্তমানে পাস করছে বা প্রিভিয়াসলি যারা পাস করেছে তাদের অন এন এভারেজ টাইম কতটুকু লাগে সিএমএ পাস করতে? তো এই সম্পর্কে যদি আপনি ভাই আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করতেন তাহলে আমাদের অডিয়েন্সরা অনেক উপকৃত হতো ভাইয়া। Very interesting question actually. This is all about myths and facts. Myths এবং Obviously. facts এর মধ্যে আসলে একটা ডিসকাশন। সো আমি যেটা একটু এমফাসাইজ করার চেষ্টা করব, আপনার সিএমএ যারা এনরোলমেন্ট নিয়েছেন এমনও দেখা গেছেন যে 10 ইয়ার্সেও কিন্তু কোয়ালিফাই করতে পারে নাই, নব জি, জি। রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন রিনিউ করে আবার পরে কোয়ালিফাই করে বেরিয়ে আসছেন। আবার এমনও প্রচুর স্টুডেন্ট আছেন যারা 2.5 বছর সিএমএ টোটাল, আসলে যদি টোটাল সেমিস্টারের হিসাবে করি তাহলে 2.5 বছরে 5টা সেমিস্টার, আমাদের 5টা লেভেল। আমরা যদি ওইভাবে চিন্তা করি, আপনারা যারা ইউনিভার্সিটিতে আছেন তারা সেমিস্টারের সঙ্গে অনেকেই পরিচিত। সো ওইভাবে যদি বলি আমাদের 5টা লেভেল কমপ্লিট করতে প্রত্যেকটা লেভেল 6 মান্থের একটা কোর্স, এবং এইভাবে হিসাব করলে 2.5 বছর। এরকম বেশ কিছু স্টুডেন্ট আছেন যারা 2.5 বছরও কিন্তু একবারে অন টাইমে পাশ করে বেরিয়ে গেছেন। তো Exactly. আমি বলবো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যিনি স্টুডেন্ট তার ব্যাকগ্রাউন্ডের উপরে। ডেফিনেটলি আমাদের সিএমএ তে যারা এনরোল করেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসে কিন্তু এনরোল করেন। কেউ কেউ কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, ইভেন আপনি কিন্তু আর্টস বা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকেও আসতে পারেন। সেটা যেমন একটা ফ্যাক্টর, তেমনি ওই স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড রেজাল্টও কিন্তু একটা ব্যাপার। কারণ একজন স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট নিয়ে আসে স্বাভাবিকভাবেই তার কিন্তু ফাউন্ডেশনটা অনেক স্ট্রং। সো তার জন্য কিন্তু অনেক কিছুই কিন্তু কুইকলি পিক আপ করা সম্ভব হয়। বাট এভারেজে রেজাল্ট নিয়ে যদি কোনো স্টুডেন্ট আসে স্বাভাবিকভাবেই তার ফাউন্ডেশন কিন্তু এভারেজ হয়, তো তার জন্য সময় কিন্তু একটু বেশি লাগে। তো এখানে আমি যেটা আসলে এমফাসাইজ করব সেটা হলো যে ইট টোটালি ডিপেন্ডস অন নাম্বার অফ ফ্যাক্টরস। বাট একজন স্টুডেন্টের যদি সিনসিয়ারিটি থাকে, তার যদি ডিভোশন থাকে এবং সে যদি ফোকাস থাকে, তাহলে এভারেজ টাইম আমি বলবো যে 4 থেকে 5 ইয়ার্স এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বেরিয়ে আসতে পারে। এটা ডিপেন্ড করে অনেক ফ্যাক্টরের উপরে, আপনি কতটা সময় দিচ্ছেন, আপনি কি ফুল টাইম দিচ্ছেন অথবা জবের পাশাপাশি পার্ট টাইম দিচ্ছেন, আপনার ডেইলি স্টাডি আওয়ার কতক্ষণ, আপনার ফোকাস কেমন, সবকিছুর উপরে আসলে ডিপেন্ড করে। আপনার রেজাল্ট, ব্যাকগ্রাউন্ড যেটা বললাম অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। সো এটা আসলে মিথ যে এখানে পাস করা যায় না। রিয়েলিটি ফ্যাক্টস হলো এখানে পাস করা ডিফিকাল্ট কিছু না। এভারেজ স্টুডেন্ট, আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি এভারেজ স্টুডেন্ট এভারেজ রেজাল্ট নিয়েও যারা আসছে তারাও কিন্তু 4-5 ইয়ার্স এর মধ্যে পাস করে বেরিয়ে এসছেন, যদি তাদের প্রিপারেশন, ডেডিকেশন এবং ফোকাস ঠিক থাকে।
So it's all about focus, it's all about dedication, it's all about your labor. যদি এই তিনটে জিনিসের কম্বিনেশন থাকে, ডেফিনেটলি শর্টেস্ট পসিবল টাইমে বেরিয়ে আসা সম্ভব বলে আমি বিশ্বাস করি। এবং আমার মনে হয় মিথগুলো এভাবেই ছড়াচ্ছে যে এটা খুব কঠিন একটা ব্যাপার, বা এখানে পাস ইচ্ছা করে দেওয়া হয় না, এমনও কিন্তু আমরা শুনি যে জি ইচ্ছা ভাইয়া, করে জি। এই পাস মার্ক বাড়িয়ে দেওয়া হয়, অথবা পাশের নাম্বার অফ পাসিং আউট স্টুডেন্টদের ইচ্ছে করেই কমিয়ে দেওয়া হয়। এগুলো সবই মিথ। আমাদের কিন্তু ইন্টেনশন থাকে, ইনস্টিটিউটের ইন্টেনশন থাকে, কারণ আমাদের দেশে সিএমএ অ্যাকাউন্টিং প্রফেশন এবং সিএমএ এর ডিমান্ড কিন্তু দিন দিন বাড়ছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সঙ্গে সঙ্গে আমাদের ইকোনমির গ্রোথের সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর সিএমএ বা প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের কিন্তু ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, বাট সে অনুযায়ী মার্কেটে কিন্তু অ্যাডিকুয়েট আউটপুট নাই। আমি বলবো দুই ভাবে, অ্যাডিকুয়েট আউটপুট নাই এবং রাইট আউটপুট নাই। সো ডিমান্ড ইজ দেয়ার, বাট আউটপুটটা বের করার জন্য, কোয়ালিটি আউটপুটটা বের করার জন্য আমাদের এফোর্ট, ইনস্টিটিউটের এফোর্ট আছে। So আমরা চাই more and more students should come into this profession so that they can qualify and come out as a successful CMA profession. So ইনস্টিটিউটের সবটুকু ইচ্ছা আছে, ডিপেন্ড করবে যে আসলে স্টুডেন্টরা কিভাবে আসছে এবং তাদের প্রিপারেশন, ফোকাস এবং ডেডিকেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়া, ব্যাপারটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাদের অডিয়েন্সের জন্য। আসলে এটি একটা মিথই বলা যেতে পারে যে সিএমএ আসলে পাস হয় না, বা অনেকে হয়তো বলে থাকে ইচ্ছে করে পাস করে না, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আপনি যদি ভালোভাবে প্রিপারেশন নেন তাহলে আপনি অবভিয়াসলি ভালো একটা রেজাল্ট এখান থেকে গ্র্যাব করতে পারবেন। তো ভাইয়া, আমরা এরপরে যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে, অনেকে আছেন যে চাকরি জীবনে মানে তার চাকরি জীবন শুরু হয়ে গেছে, সে জব করছে অলরেডি 4, 5, 6 ইয়ার্স বা তারও বেশি। এখন হয়তো তিনি বুঝতে পেরেছেন যে কর্পোরেট সেক্টরে একটি লাইফে মানে একটি পজিশনের উপর উঠতে গেলে আসলে প্রফেশনাল ডিগ্রি ছাড়া ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট টু গেট অন দোজ পজিশনস। তো এখন অনেকে পরামর্শ দিচ্ছে যে আপনি সিএমএ বা অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি শুরু করতে পারেন। এখন কোনো জব হোল্ডার, ফর এক্সাম্পল, তার যদি 4, 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে এবং এবং এরপর উনি যদি সিএমএ প্রফেশন শুরু করতে চায়, তাহলে এই ডিসিশনটা তার জন্য কতটুকু যুক্তিসঙ্গত হবে? অথবা সে যখন জবের পাশাপাশি সিএমএ কন্টিনিউ করবে একটি প্রফেশনাল ডিগ্রি, তো সে তখন কিভাবে তার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারে ভালোভাবে, এবং তার প্রফেশনাল স্টাডিটিও কমপ্লিট করে যেতে পারে এবং একটি ভালো রেজাল্ট আইসিএবি থেকে নিয়ে আসতে পারে? এ সম্পর্কে যদি ভাই আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করতেন তাহলে অডিয়েন্সটা আমি খুব উপকৃত হতো ভাইয়া। থ্যাংক ইউ। টোটাল কোয়েশ্চেনটাকে যদি আমি ভাগ করে তিনটা পার্টে আমি ভাগ করতে চাই। প্রথম যে কথা বলেছেন যে যিনি অলরেডি জব করছেন, এখনো কোনো প্রফেশনাল সার্টিফিকেশন নাই, তার জন্য সেটা কতটুকু ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো জবের পাশাপাশি এই যে এডুকেশনটা কন্টিনিউ করা, এই প্রফেশনাল এডুকেশনটা, সেটা করতে গিয়ে তার ওয়ার্ক লাইফ ব্যালেন্সের উপরে যে প্রেশারটা আসবে, হাউ টু ম্যানেজ দ্যাট প্রেশার। এবং থার্ড ওয়ান হলো যে এটার অ্যাকচুয়ালি আলটিমেট যে বেনিফিটটা, সেটা সে কিভাবে ইভ্যালুয়েট করবে। সো আমি যদি কোয়েশ্চেনটাকে টোটাল বুঝে থেকে আমি তিনটা ভাগে ডিসকাশনটা করতে চাই। প্রথম যে জিনিসটা এসছে যে সার্টিফিকেশনটা, একজন জবে অলরেডি সে আছে তার জন্য এই সার্টিফিকেশনটা কতটা ইম্পর্টেন্ট। আসলে যেগুলো প্রফেশনাল জব, টেকনিক্যাল জব, আপনারা জানেন জব কিন্তু বিভিন্ন রকমের ফাংশনালিটি থাকে। ফাংশন বেসড জব যদি আমরা ধরি, সেখানে কিছু আছে টেকনিক্যাল এক্সপার্টিস বা স্কিল বেসড জব, আর কিছু আছে জেনারেল জব। সো অ্যাকাউন্টিং প্রফেশন ডেফিনেটলি একটা টেকনিক্যাল জব, যেটা ইনিশিয়ালি যখন আমরা ক্যারিয়ার শুরু করি অ্যাজ এ টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে শুরু করি, গ্র্যাজুয়ালি আমরা প্রফেশনাল লেভেলে যাই, দেন স্ট্র্যাটেজিক লেভেলে যাই। যত সিনিয়র লেভেলে যাওয়া যাবে, আলটিমেটলি আমাদের প্ল্যান থাকে যে আমরা একটা স্ট্র্যাটেজিক লেভেলে চলে যাবো, একটা কোম্পানির সিইও হিসেবে বা ওই ধরনের পজিশনে যাওয়া। সো এই ক্ষেত্রে সার্টিফিকেশনটা ডেফিনেটলি উইল হেল্প। কেন বলতেছি, আমরা যখন অ্যাকাউন্টিং প্রফেশন বা যে কোনো টেকনিক্যাল প্রফেশনে যখন ক্যারিয়ার শুরু করি, তখন ম্যানেজমেন্টের কিন্তু বিভিন্ন রকমের এক্সপেকটেশন থাকে। ফার্স্ট যে এক্সপেকটেশনটা, সেটা হলো জব রোল আপনি কতটা সাকসেসফুলি ডেলিভার করতে পারছেন।
সার্টিফিকেশনটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার সেই যে রোলটাকে ফ্যাসিলিটেট করে। কেন আমি বলবো, ধরেন আপনি শুধুমাত্র মাস্টার্স ইন কমার্স, ইভেন ধরেন মাস্টার্স ইন অ্যাকাউন্টিং করে আপনি জয়েন করলেন, বা বিবিএ করলেন অ্যাকাউন্টিং এ, বিবিএ করে আপনি জয়েন করলেন, এমবিএ করে জয়েন করলেন, আর সেখানে আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করলেন প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি ডিগ্রি নিয়ে। ডেভিয়েশনটা বা ভেরিয়েশনটা কিভাবে হবে? ডেফিনেটলি আপনারা দেখবেন যে একটা প্রফেশনাল এডুকেশনের ডেপথ অনেক বেশি থাকে। প্রফেশনাল এডুকেশনের যে কন্টেন্টস গুলো থাকে সেখানে কিন্তু অনেক ডেপথে গিয়ে পড়াশোনা করতে হয় কোয়ালিফাই করার জন্য। এবং আমি যেটা বলবো যে টোটাল এ টু জেড যদি নলেজ না থাকে ওই প্রফেশন, ওই সাবজেক্টের উপরে, ওই কন্টেন্টস এর উপরে, ওই এরিয়ার উপরে, তাহলে কিন্তু কোয়ালিফাই করা খুব ডিফিকাল্ট হয়। সো certification will give you that will give you an environment that will push you into do hard labor, so that আপনি নিজেকে কিন্তু একটা প্রসেসের মধ্যে নিয়ে আসবেন। সেই প্রসেসটা কি? সেই প্রসেস হলো আপনার যে এরিয়া সেটা ডেপথে যাওয়া। আদারওয়াইজ কিন্তু আপনি কিন্তু যদি ওই এরিয়াতে না যান, প্রফেশন এডুকেশনে না যান প্রফেশনাল, তাহলে কিন্তু আপনি টোটাল ফরম্যাটটা পাচ্ছেন না, আপনি টোটাল স্ট্রাকচারটা পাচ্ছেন না, আপনি টোটাল সিলেবাসটা পাচ্ছেন না। একটা প্রফেশনাল ডিগ্রির জন্য বা একটা প্রফেশনকে বেস্ট সার্ভিস করার জন্য যতটুকু ডেপথে যাওয়া দরকার সেটা কিন্তু আপনাকে একটা ফরম্যাটের মাধ্যমে, একটা প্র্যাকটিসের মাধ্যমে, একটা কারিকুলামের মাধ্যমে কিন্তু আপনাকে সেই টোটাল এডুকেশন বা নলেজটা দেওয়া হবে। সার্টিফিকেশন এখানে হেল্প করছে আপনাকে। নট অনলি দ্যাট, আপনি যখন সার্টিফিকেশনটা প্রয়োজন ফিল করবেন, আপনি দেখবেন যে আমি এখানে একটু ভ্যারি করি যে যদি এক্সিস্টিং জব হয় সেখানে সার্টিফিকেশনের রিকোয়ারমেন্টটা, আর যদি নিউ জব হয় সেখানে সার্টিফিকেশনের রিকোয়ারমেন্টের মধ্যেও কিন্তু আবার অনেক সময় ডিফারেন্স থাকে। আপনি যখন একটা নিউ জবে অ্যাপ্লাই করবেন তখন সার্টিফিকেশনটাই কিন্তু প্রাইমা ফেসি ফার্স্ট চলে আসবে, প্রথমেই দেখবে আপনার সার্টিফিকেশনটা। যদি আপনার একটা প্রফেশনাল সার্টিফিকেশন থাকে আপনি হয়তো ইন্টারভিউ কলটা ফাস্টার পাবেন, হয়তো শর্ট লিস্টে আপনি ঢুকে পড়বেন। সার্টিফিকেশন না থাকলে শর্ট লিস্ট থেকেই আপনি কিন্তু বাদ পড়ে যাবেন। আর যদি এক্সিস্টিং জব হয় সেখানেও কিন্তু সিনিয়র পজিশনে যেতে হলে, একটা কোম্পানিতে কিন্তু আপনি ম্যানেজমেন্ট পজিশনে যখন যাবেন তখন কিন্তু আপনাকে প্যারালালি বিভিন্ন জায়গায় ডিল করতে হবে, আপনাকে একটা লিডারশিপ রোল প্লে করতে হবে, আপনাকে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রেগুলেটরদের সঙ্গে ডিল করতে হবে। সো আপনি যখন একটা রেগুলেটরের সঙ্গে ডিল করবেন, ধরেন আপনি একটা ট্যাক্স অফিসে গিয়ে একজন কমিশনারের সঙ্গে একটা সিটিং দিবেন আপনার একটা ট্যাক্স হিয়ারিং নিয়ে, অথবা এসিসি তে আপনি আইপিও সাবমিশন করবেন, সেখানে ভ্যালুয়েশনের উপরে আপনাকে একটা ক্লারিফিকেশন চাওয়া হলো, আপনি সেখানে ক্লারিফাই করতে গেলেন, তখন আপনার যদি দেখে আপনার ভিজিটিং কার্ডে যদি আপনার প্রফেশনাল এডুকেশনটা দেখে, আপনাকে তারা যেভাবে ইভ্যালুয়েট করবে বা তাদের মাইন্ডসেটটা, প্রাইমারি মাইন্ডসেটটা যেভাবে থাকবে, আপনি কিন্তু ওই সার্টিফিকেশনটা না থাকলে কিন্তু স্বাভাবিকভাবে আমরা অনেক সময় হিউম্যান বায়াস কাজ করে, তো ওনাদের মধ্যে কিন্তু ওই জিনিসগুলা কাজ করে। আমি পার্সোনালি দেখেছি যে এইটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স ক্রিয়েট করে। তো সার্টিফিকেশনের আসলে রিকোয়ারমেন্টটা বেশ সব জায়গায় আছে। আপনাকে এটা টোটাল এডুকেশন, টোটাল ডেপথ, টোটাল সাবজেক্টটা বোঝার জন্য একটা এনভায়রনমেন্ট দিবে, সেটাতে পার্সু করার জন্য আপনাকে একটা কন্টিনিউয়াস প্রেসারে রাখবে এবং সেটার মার্কেটেবিলিটিটা বিল্ড আপ করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। সেকেন্ড পার্টটা যেটা আসছে সেটা হলো যে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। অ্যাকচুয়ালি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা এডুকেশন। যখন আমরা জবে ঢুকি, আমি নিজেও পার্সোনালি ইন্টারমিডিয়েটটা কমপ্লিট করেছিলাম 3rd লেভেল পর্যন্ত অ্যাজ এ স্টুডেন্ট, তারপরে 4th এবং 5th লেভেল আমি জবের পাশাপাশি করেছি। সো ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটা আসলে একটু ডিফিকাল্ট যদিও মনে হয়, বাট আমি মনে করি যে এটা সম্ভব। আমাদের রেগুলার আমরা দেখেছি যে আপনি যদি টোটাল আপনার ডেইলি টাইমের, আপনার প্রতিদিনের সময়ের যদি আপনি 2 ঘন্টা সাকসেসফুলি যদি একটু শেয়ার করেন এই এডুকেশনের জন্য, আমার মনে হয় অ্যাজ অ্যান এভারেজ স্টুডেন্ট ডেইলি যদি আপনি 2 ঘন্টা কন্ট্রিবিউট করেন, আপনি কিন্তু এটা সাকসেসফুলি আপনার জব, আপনার ফ্যামিলি মেনটেন করেও কিন্তু আপনি এই এডুকেশনটা বা এই প্রফেশনাল এডুকেশনটা আপনি কন্টিনিউ করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা জিনিস আমি আরেকটা পয়েন্ট একটু শেয়ার করি। আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জব হলো
একটা ইম্পর্টেন্ট কাজ হলো আপনি আপনার যে প্রফেশনটা চুজ করেছেন, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, ওয়েদার দ্যাট প্রফেশন ম্যাচেস উইথ দ্য ইনার সোল অফ ইউ। আই মিন আপনার যে আত্মার যে চাহিদা, আপনার যে ইন্টারেস্ট, আপনি কি ওই প্রফেশনটাকে কি পছন্দ করছেন কিনা, ওই প্রফেশনটাকে কি এনজয় করছেন কিনা, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। যদি এনজয় করেন ডেফিনেটলি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটা খুব ইজিয়ার হয়। So থ্যাংক ইউ please ভাইয়া। listen to your heart. আমাদের ইস্যুটি খুব সুন্দরভাবে অডিয়েন্সের জন্য এক্সপ্লেন করার জন্য। আসলে ব্যাপারটি হচ্ছে যে কারো যদি এইম থাকে এবং টার্গেট থাকে, সে সিএমএ কোয়ালিফাই করবে। জব করা অবস্থায় সে যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে এবং নিজের থেকে প্যাশন নিয়ে স্টাডি করে, এবং ভাইয়া যেটা বললো যে অফিস থেকে এসে ডেইলি 2-3 আওয়ার্স টাইম কিন্তু আমরা দিতেই পারি। অনেকে লাইব্রেরিতে গিয়ে পড়ছে, যাদের বাসায় সমস্যা, যাদের বাসায় কোনো প্রবলেম নেই, তারা বাসায় এসে 2-3 আওয়ার্স পড়ছে, এবং এভাবে করে কিন্তু আমার পরিচিত অনেক সিনিয়র ভাইরা সিএমএ কমপ্লিট করে ফেলেছে। তো আপনি যদি চান তাহলে আপনি ইজিলি জবের পাশাপাশি সিএমএ কমপ্লিট করতে পারবেন। শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তিটা হচ্ছে মেন এখানে বিষয়। তো ভাইয়া, এখানে আমি আরেকটি বিষয় অ্যাড করব, সেটি হচ্ছে যে আইসিএমবি পড়ার ক্ষেত্রে আমরা যারা স্টুডেন্টরা আছি, আমরা অনেক সময় দেখি যে সিএমএ কোয়ালিফাই করতে হলে আমাদের কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা যখন সিএমএ কন্টিনিউ করব, এর সাথে প্যারালালি আমাদেরকে কোনো জব এক্সপিরিয়েন্স বা আর্টিকেলশিপ নিতে হচ্ছে না, বা শিক্ষানবিশ হিসেবে থাকতে হচ্ছে না। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট অনার্স বা মাস্টার্স পড়ার পর সিএমএ ভর্তি হয়ে 2-3 ইয়ার্স সিএমএ তে ফোকাস করে, এবং এই টাইমে তারা জবে ঢোকে না। তো তারপর তারা 1000, 1200, 1500 মার্কস কোয়ালিফাই করে জবের জন্য অ্যাপ্লাই করে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে তাদের কিছু স্কিল গ্যাপ রয়ে যায়। হ্যাঁ, তো এখন কোনো স্টুডেন্ট যদি এই যে 2-3 ইয়ার্স টাইমটি, যেটি তারা প্রফেশনাল এডুকেশনে ব্যয় করতে চাচ্ছে অ্যাজ এ ফুল টাইম হিসেবে, তো এই টাইম গ্যাপে তারা কি কি স্কিল তারা ডেভেলপ করতে পারে, যাতে তারা যখন জব মার্কেটে ঢুকবে পার্ট কোয়ালিফাইড হয়ে বা ফুল কোয়ালিফাইড হয়ে, তখন তাদের যাতে জবে কোনো প্রবলেম ফেস না করতে হয়, এবং যে স্কিলস গুলো দরকার সেগুলো তারা তাদের এই সিএমএ স্টাডি টাইমেই তারা সেগুলো অ্যাকোয়ার করতে পারে। এ সম্পর্কে যদি ভাইয়া আমাদের অডিয়েন্সে একটা আইডিয়া দিতেন তাহলে খুব ভালো হতো। থ্যাংক ইউ সৌরভ, খুব ইম্পর্টেন্ট এবং টাইম ডিমান্ডিং একটা কোয়েশ্চেন আমি বলবো। ইন এ সেন্স স্কিল সেট আমি এই প্রসঙ্গে একটু শেয়ার করতে চাই। সরি, এই প্রসঙ্গে আমি একটা রিপোর্ট শেয়ার করতে চাই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, গ্লোবালি ইকোনমিস্টদের একটা ফোরাম, খুবই প্রমিনেন্ট একটা ফোরাম, তারা প্রতি বছর একটা সার্ভে করে, দ্য ফিউচার অফ জব, একটা সার্ভে করে এবং সেটার উপরে একটা কিন্তু রিপোর্ট পাবলিশ করে। তো এই 2020-তে যে রিপোর্টটা পাবলিশ করেছে তারা, সেখানে আসলে স্কিল সেটের মধ্যে যে স্কিলটা সবচেয়ে বেশি ওয়েট নিয়ে তারা আইডেন্টিফাই করেছে সার্ভে থেকে, সেটা হলো যে ক্রিটিক্যাল প্রবলেম সলভিং স্কিল। দ্যাট মিনস এই স্কিলটা আগামী 5 to 10 ইয়ার্স তাদের প্রজেকশন যে এটাই কিন্তু জব মার্কেটকে ডিমান্ড লিড করবে, এই স্কিল সেটের ডিমান্ডটা। আপনি যদি সিএমএ দের রোলটা দেখেন তাহলে কিন্তু দেখবেন যে আমাদের মেইন রোলটাই কিন্তু আসলে ক্রিটিক্যাল প্রবলেম সলভিং। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যারা, বিশেষ করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টটাকে আমি একটু হাইলাইট করতে চাই। আজকালকার যে এখনকার যে গ্লোবাল ইনফরমেশন টেকনোলজির যুগ, আমরা বলি আমরা এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আছি। সো এই যে এইজটা আমরা পার করছি, এইখানে আইটি যেমন ভেরি ইম্পর্টেন্ট, আইটি স্কিল বা ডিজিটাল স্কিলটা যেমন ভেরি ইম্পর্টেন্ট, তার পাশাপাশি কিন্তু ডিজিটাল যেই রেজাল্ট গুলো, আমরা বিগ মেশিন লার্নিং এর কথা বলছি, আমরা বিগ ডাটার কথা বলছি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথা বলছি, সবকিছু কিন্তু কিছু রেজাল্ট দিবে। সেই রেজাল্টটাকে কিন্তু অ্যানালাইজ করা, ইন্টারপ্রেট করা এবং সেটাকে আপনার ইমপ্লিমেন্ট করাটা কিন্তু ডিপেন্ড করে হলো কিন্তু আমাদের হিউম্যান এফোর্টের উপরে। সেটা কিন্তু মেশিন পারবে না। মেশিন আমাদেরকে অ্যানালিসিস করে ডাটা দিবে, সেই ডাটার ইন্টারপ্রিটেশন রেজাল্টও দিবে, বাট সেটাকে ইন্টারপ্রেট করে সেটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কিন্তু আমাদের হিউম্যান বিইং এর উপরেই ডিপেন্ড করে।
এবং সেজন্যই দেখেন প্রবলেম সলভিং স্কিলটা নাম্বার ওয়ানে এখনো আছে আইটির উপরে, আইটির স্কিলটার উপরে। সেকেন্ড যে স্কিলটা তারা আইডেন্টিফাই করেছে সেটা হলো সোশ্যাল স্কিল। আমি এখানে একটু হাইলাইট করতে চাই, আমাদের অ্যাকাউন্টেন্ট যারা আছি আমরা, বলা হয় যে আমরা একটু মেশিন টাইপের আসলে পার্সোনালিটি নিয়ে থাকি, যে আমাদের হিউম্যান স্কিল বা সোশ্যাল স্কিল এগুলো একটু কম। সো আমরা যদি এই জবের স্কিল সেটের ডিমান্ডটা আমরা খেয়াল করি, তাহলে আসলে এইটুকু আমার সব সব অ্যাকাউন্টিং প্রফেশনাল বা অ্যাকাউন্টিং স্টুডেন্ট যারা আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই স্কিলগুলোকেও কিন্তু আমাদের পাশাপাশি কিন্তু ডেভেলপ করতে হবে। সোশ্যাল স্কিল, how to interact with people, how to interact with our society, our community, এই স্কিলগুলো কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু এই যে সফট স্কিলের যে ব্যাপারগুলো আমরা বলে থাকি, সফট স্কিল এই জায়গাটাই আমাদের কিন্তু প্রচুর কাজ করতে হবে। লিডারশিপ স্কিলটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন সিনিয়র পজিশনে যাব আসলে তখন আমাদের কিন্তু টেকনিক্যাল স্কিলের চেয়েও আমাদের কিন্তু সোশ্যাল স্কিল এবং লিডারশিপ স্কিলটাই কিন্তু আমাদের বেশি প্রয়োজন হবে। তো এই জায়গাগুলো আমি, আপনি যেহেতু স্কিল সেটের কথা বলেছিলেন, আমি জি। ওই রিপোর্টের রেফারেন্স দিয়েই বলতে চাই যে এই স্কিলগুলো পাশাপাশি আমাদের ডেভেলপ করতে হবে। সফট স্কিল, আমাদের সোশ্যাল স্কিল, কমিউনিকেশন স্কিল, এই জিনিসগুলোর উপরে আমাদের অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট টেকনিক্যাল স্কিলের পাশাপাশি এই স্কিল সেটগুলোর উপরে আমাদের কাজ করতে হবে। আরেকটা স্কিল যেটা বলে যে ইনফরমেশন টেকনোলজি বা ডিজিটাল যে স্কিলটা, এইটার উপরে কিন্তু নেক্সট এরা, নেক্সট যুগটা এখনই আসলে আমরা এই যে কোভিড এর এই সিচুয়েশনের মধ্যেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই স্কিলটা আসলে কত বেশি প্রয়োজন। যেটা ধারণা করা হচ্ছিল যে আগামী 10 বছরের মধ্যে, এখন ওই সেম রিপোর্টে কিন্তু বলা আছে যে আগামী 10 ইয়ার্সে এখন যে জবগুলো আছে তার 80% জবই থাকবে না। সো তার মানে যে এই যে ডিজিটাল ট্রান্সফরমেশন, এই ডিজিটাল ট্রান্সফরমেশন এখন যে জবগুলো আছে তার 80% জবগুলোকে কিন্তু টেক ওভার করবে ডিজিটাল ট্রান্সফরমেশনের কারণে। আইদার রোবোটিক্স অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের ইনফরমেশন যে ডিজিটালাইজেশন গুলো সেগুলো কিন্তু টেক ওভার করে নিবে। সো আমাদেরকে নতুন স্কিল সেট নিয়ে কাজ করতে হবে, অলওয়েজ আপডেটেড থাকতে হবে যে ওয়ার্ল্ডে, আপনারা সবাই এই রিপোর্টটা একটু ফলো করবেন, গ্লোবালি কোন স্কিল সেট গুলো ডিমান্ডে, অন ডিমান্ডে আছে, সেগুলো অনুযায়ী ওই স্কিল সেট গুলোর উপরে কাজ করে আমাদের সেই স্কিল সেট গুলো বিল্ড আপ করা এবং সেই প্রচেষ্টাটা আমাদের থাকতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। আসলে ভাইয়া যথার্থই বলেছেন যে আপনি গুগলের সার্চে দেখতে পারেন যে মোস্ট ডিমান্ডিং স্কিলস ফর ফিউচার জেনারেশনস, অথবা এই টাইপের কিছু সার্চ দিলে আপনি যে স্কিল সেট গুলো পেয়ে যাবেন, আপনি সেগুলো ডেভেলপ করার পিছনে আপনার শ্রম দিতে পারেন। তো ভাই আরেকটা জিনিস, যারা আমরা স্টুডেন্ট আছি, আমরা যদি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, ফর এক্সাম্পল কোর্সেরা, এডেক্স, এইসব জায়গা থেকে বিভিন্ন ডিমান্ডিং যে স্কিলস গুলো, ফর এক্সাম্পল পার্সোনাল ডেভেলপমেন্ট, দেন এক্সেল স্কিল, পাওয়ার বিআই, এছাড়া অন্য যেসব স্কিলস গুলো আছে, এগুলো যদি আমরা কোর্সেরা, হ্যাঁ, এইসব অনলাইন লার্নিং এর মাধ্যমে নিয়ে থাকি, তাহলে কি জবের ক্ষেত্রে কি কোনো বেনিফিট পাবে কিনা স্টুডেন্টসরা যখন তারা কোনো একটা কোম্পানিতে জয়েন করবে? আগের প্রশ্নের একটু রেফারেন্স হিসাবে, আমি কমপ্লিমেন্ট হিসাবে এই প্রশ্নটা পেয়েছি এবং দুইটার সঙ্গে বেশ কানেক্টিভিটি আছে, আমি সেজন্য আগের প্রশ্নটা আবার একটু রেফারেন্স নিয়ে আসি। স্কিল সেট যেটা বললাম, আসলে স্কিল সেট এবং সেটার যেটার সার্টিফিকেশন গুলো, এটা আসলে খুবই দরকার। এই কারণে আপনার যেটা বললো যে এক্সেল, অ্যাডভান্স এক্সেল, আমাদের দেশে আমরা বলবো যে ডিজিটালি আমাদের কিন্তু একটা কিন্তু ট্রান্সফরমেশন শুরু হয়ে গেছে, যেটা গভর্নমেন্ট লেভেলেও আছে। গভর্নমেন্ট লেভেলেও কিন্তু এটা নিয়ে যথেষ্ট কাজ করা হচ্ছে, অনেক কাজ করা হচ্ছে। প্রাইভেট সেক্টরে তো অনেক আগে থেকেই কাজ হচ্ছিল। এই স্কিলগুলো আসলে আমরা যদি না জানি, যেটা বললাম আগে থেকে, এই স্কিল সেট গুলো আমরা যদি না জানি তাহলে অ্যাকচুয়ালি উই উইল মিস দ্য ট্রেন। আমি বলবো সিম্পলি অ্যাজ এ প্রফেশনাল, যে কোনো প্রফেশনাল বডি, সেটা যেই প্রফেশনেরই হোক, তারা যদি অ্যাডভান্সড ইনফরমেশন টেকনোলজি বা ডিজিটাইজেশনের যে জিনিসগুলো আমাদের আসছে, এগুলোতে যদি আমরা আমাদের স্কিল সেট বিল্ড আপ করতে না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো, অনেক পিছিয়ে পড়বো। অ্যাকাউন্টেন্টদের গ্লোবালি, আমি কিছুদিন আগে আইফাকের একটা কনফারেন্সে পার্টিসিপেট করেছি এবং এই গত সপ্তাহে আইট্যাগ, আইফাকের একটা কমিটিতে আমি আছি, আইট্যাগ একটা কমিটি আছে,
ট্রান্সপারেন্সি অ্যান্ড গভর্নেন্সের উপরে, সেখানেও পার্টিসিপেট করেছি। সেখানেও কিন্তু ডিসকাশন হচ্ছিল যে অ্যাকাউন্টেন্টদের জন্য ফিউচার চ্যালেঞ্জটা কি। তো ফিউচার চ্যালেঞ্জটা হলো আসলে অ্যাকাউন্টেন্টরা ডিজিটাইজেশনে বা ডিজিটাল ট্রান্সফরমেশনে কিন্তু পিছিয়ে আছে অন্যদের চেয়েও, এটা কিন্তু বেরিয়ে আসছে ওই ডিসকাশন গুলোতে। এবং সেখানেই কিন্তু বারবার কিন্তু রিইনফোর্স করা হচ্ছিল যে এই ট্রান্সফরমেশনটা অনেক ফাস্টার হতে হবে। তো ট্রান্সফরমেশনটা আসলে শুরু করতে হবে কোথা থেকে? আমাদের দেশে আমরা দেখেছি, ইভেন আমাদের প্রফেশনালদের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে এক্সেলের যে স্কিল গুলা, এখনো কিন্তু আমরা এক্সেলের অ্যাডভান্স স্কিল গুলোও কিন্তু অনেকেই বা কেউ কেউ কিন্তু আমরা এখনো কিন্তু জানি না। সেক্ষেত্রে যে নতুন টুলস গুলো আসছে, পাওয়ার বিআই, এটা কিন্তু অনেক আগেই এসছে। এখন যেগুলো আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, বিগ ডাটা, ক্লাউড কম্পিউটিং, এগুলো কিন্তু এখনই কিন্তু শুরু হয়ে গেছে। এখন এই স্কিল যদি আমরা অ্যাডাপ্ট করতে না পারি, আমি যেটা বললাম, আমাদের জবগুলো, টেকনিক্যাল জবগুলো থাকবে না। তখন কিন্তু টেকনিক্যাল জব থেকে যে কাজগুলো হবে সেগুলো কিন্তু এই সব মেশিন থেকেই আসবে। তো ওগুলোকে কিন্তু যদি আমরা রিড করতে না পারি, ওই সিস্টেমগুলো যদি আমরা না বুঝি, ওই সিস্টেমের ল্যাঙ্গুয়েজ যদি আমরা না বুঝি, ওদের আউটপুটটা, কারণ ওইখানে তারা ডাটা থেকে কিন্তু ইনপুট অ্যানালিসিস করে একটা আউটপুট দিবে, সেই আউটপুট রিড করার মতো ক্যাপাসিটি যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমাদের কিন্তু ওই ডেবিট ক্রেডিট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করা, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট করা, ওইখানে কিন্তু আমাদের আর কিন্তু জব থাকবে না, ওগুলো কিন্তু মেশিন টেক ওভার করবে। তো মেশিন থেকে যে আউটপুট গুলো বের হবে, সেগুলো অ্যানালিটিক্স এ, যেটা বললাম যে ক্রিটিক্যাল অ্যানালিটিক্স এর যে রোলটা আমাদের প্লে করতে হবে, সেটাকে কিন্তু সাকসেসফুলি প্লে করতে হলে আমাদের ওই মেশিন ল্যাঙ্গুয়েজ গুলো জানতে হবে। সেখানেই কিন্তু এক্সেল বলেন, অ্যাডভান্স এক্সেল বলেন, পাওয়ার বিআই বলেন, এগুলোর মাধ্যমেই কিন্তু আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টিং জবটাকে, অ্যাকাউন্টিং ফাংশনটাকে এবং সেটাকে ম্যানেজমেন্টের কাছে প্রেজেন্ট করার জন্য যে অ্যানালিটিক্স টুলস গুলো দরকার, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং তাহলেই কিন্তু আমরা ম্যানেজমেন্টের কাছে আমাদের ভ্যালুটা কিন্তু প্রমাণ করতে পারবো। এবং সেক্ষেত্রে জবের ক্ষেত্রেও যেমন আমাদের ডিমান্ড বাড়বে, তেমনি কিন্তু আমাদের গ্লোবাল মোবিলিটি অ্যাজ এ জব সিকার কিন্তু গ্লোবাল মোবিলিটিও বাড়বে। থ্যাংক ইউ হ্যাঁ, ব্যাপারটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো আমরা বুঝলাম যে আমাদের কি স্কিল ডেভেলপমেন্ট ছাড়া আসলে কোনো ওয়ে নেই, কারণ আমার যতই প্রফেশনাল ডিগ্রি থাকুক না কেন, একটা পর্যায়ে গিয়ে যে স্কিল সেটগুলো আছে সেগুলো আমাকে অবভিয়াসলি অ্যাকোয়ার করতে হবে আমি যদি একটি সাকসেসফুল লিডার হিসেবে নিজেকে ইমার্জ করতে চাই কর্পোরেট ওয়ার্ল্ডে। তো সো ভাইয়া একটু আমরা আমি অ্যাড করি সৌরভ, ওকে ওকে আমি শিওর একটা শিওর পয়েন্ট মিস করেছি। আপনি অনলাইন সার্টিফিকেশনের যেটা কথা বলছিলেন, ইয়েস ইয়েস ভাইয়া। বা এখন যে গত 2-3 মাস ধরে আমরা প্রায় কোভিড এর মধ্যে ঘরেই বসেছিলাম, আমরা সবসময় বলতেছি স্টে হোম, স্টে সেফ, এখন বলি স্টে স্ট্রং, স্টে সেফ। সো এই সময়টাতে আসলে আমাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি, আমি বলবো প্রত্যেকটা প্রবলেম বা প্রত্যেকটা চ্যালেঞ্জে কিন্তু একটা অপরচুনিটি নিয়ে আসে। এই সময়টাতে আমরা যখন মেজরিটি অফ আওয়ার টাইম আমরা হয়তো ঘরে থাকছি, যারা অফিসে যাচ্ছি, অফিস থেকে আগে অন্য সময় বিভিন্ন রকম বিভিন্ন সোশ্যাল এঙ্গেজমেন্টে থাকতাম, এখন কিন্তু অফিস থেকে বাসায় চলে আসছি। So this is the right time to pursue online training and courses, and definitely these courses will help you to build up your capacity to strengthen your mobility in the job market and to ensure a good prospect for your career, for your future. থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা এবার ভাইয়া যে জিনিসটা যাবো সেটা হচ্ছে যে আহ, একজন স্টুডেন্ট যদি সিএমএ কোয়ালিফাই করে ফেলে, হ্যাঁ, তখন অনেক ক্ষেত্রে অনেকে বলে যে সিএমএ হচ্ছে এমন একটা ডিগ্রি যেটি পাশ করলে চাকরি তাকে খুঁজে নেয়। তো এই ব্যাপারটি কতটুকু সত্য, বা একজন সিএমএ কোয়ালিফাই করলে জব ক্ষেত্রে আহ তার গ্রহণযোগ্যতা কেমন, বা জব পাওয়ার সুযোগটা তার কেমন হবে, এ সম্পর্কে যদি আমাদের ভিউয়ারদের কিছু বলতেন। ওকে, থ্যাংক ইউ মোর্শেদ। খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আসলে প্রত্যেকটা কোয়েশ্চেনই আমার মনে হয় খুবই রিলিভেন্ট, কারণ আমাদের যারা স্টুডেন্ট আছে, আমাদের যারা প্রফেশনাল আছে, আসলে এই সিনারিও গুলোই কিন্তু আমরা ফ্রিকোয়েন্টলি ফেস করছি, এবং সেগুলোর জন্যই আসলে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করার একটা চেষ্টায় আছি। তো এখানে যেটা বললেন যে সিএমএ হিসাবে আমাদের যে, আবার একটু রিপিট করবেন মোর্শেদ, যে কোয়েশ্চেনটা ছিল? অবভিয়াসলি অবভিয়াসলি ভাইয়া, কোশ্চেনটা ছিল যে অনেকে বলে যে সিএমএ হচ্ছে এমন একটা ডিগ্রি যেটি পাশ করলে অনেক সময় চাকরি তাকে খুঁজে নেয়। ওকে ওকে, গট অথবা ইট গট ইট।
সরি, গট ইট, ওকে। চাকরি তাকে খুঁজে নেবে, অথবা জি জি। অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি, এখানেও আবার একটা মিথ এবং ফ্যাক্টের ব্যাপার আছে। সো আসলে ফ্যাক্টটা কি? অনেস্টলি স্পিকিং, আমি যেটা বললাম, বাংলাদেশ ইজ নাও অ্যান ইকোনমি অফ $286 billion, which is the 30th largest economy in the world. Globally যদি আমরা বলি, নমিনাল, ইন টার্মস অফ নমিনাল ভ্যালু আমরা যদি বলি, আমরা 39th। আর যদি পারচেজ পাওয়ার প্যারিটি বেসিসে বলি, বাংলাদেশ ইজ দ্য 30th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। যদিও টোটাল ওয়ার্ল্ড ইকোনমি $88 ট্রিলিয়ন যে ওয়ার্ল্ড ইকোনমি, সেখানে বাংলাদেশের যদি শেয়ার বলি, দ্যাট ইজ অনলি 0.24%। বাট স্টিল উইথ 0.24% কন্ট্রিবিউশন, বাংলাদেশ ইজ দ্য 30th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। এবং ইন টার্মস অফ গ্রোথ রেট, বাংলাদেশ ইজ নাও দ্য 7th হাইয়েস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। সো আমাদের অ্যাজ এ নেশন আমরা কিন্তু গ্রো করছি, এবং গ্রো করছি অনেক, পৃথিবীর অনেক দেশের চেয়েও অনেক বেটার ওয়েতে কিন্তু আমরা গ্রো করছি। সো as being in a growing country, definitely there are opportunities for every profession, I would say. So আমাদের এখানে কিন্তু আসলে অপরচুনিটি আছে। সিএম এরা আসলে এই ক্ষেত্রে একটা ভালো রোল প্লে করতে পারে। এবং সেটার জন্য যেটা আপনারা বললেন, যে মার্কেটে ডিমান্ড আছে, কিন্তু ডিমান্ডটা হতে হবে, কিন্তু যেই প্রফেশনের ডিমান্ডটা আছে, সেই প্রফেশনের কোয়ালিটিটা কিন্তু আমাদের এনশিওর করতে হবে। আসলে আমি কিন্তু ব্লান্টলি বলবো না যে আপনি সিএমএ পাশ করলেই আপনাকে খুঁজে বের করবে। মার্কেট ইজ দেয়ার, ডিমান্ড ইজ দেয়ার, অ্যান্ড প্রফেশনাল ডিমান্ড ইজ অলসো দেয়ার। কারণ যারা এমপ্লয়ার, তারাও কিন্তু জানে যে তাদের এনটিটি রান করার জন্য একজন ভালো কস্ট অ্যাকাউন্টেন্ট দরকার। তারাও জানে একজন ভালো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট দরকার টু গাইড দেম ইন দেয়ার ডিসিশন মেকিং। বাট দে আর লুকিং ফর দ্য রাইট আউটপুট, দে আর লুকিং ফর দ্য রাইট কাইন্ড অফ আউটপুট। আপনি সিএমএ পাস করলেন, কোয়ালিফাই করলেন, কিন্তু আপনার যে লেভেলের ডেলিভারি দেওয়া উচিত, সেই লেভেলের ডেলিভারি যদি আমরা দিতে না পারি, আমরা কিন্তু মেক শিওর করতে পারবো না যে জব আমাদেরকে খুঁজে নেবে। সো অ্যাজ এ প্রফেশন দেয়ার ইজ ডিমান্ড। এই ডিমান্ডটাকে সাকসেসফুলি ডেলিভার করার জন্য বা সাকসেসফুলি ফুলফিল করার জন্য, আমি বলবো অ্যাজ এ ক্যান্ডিডেট আমাদের উচিত হলো যে আমাদের সেই লেভেলের কোয়ালিটি আউটপুট, কোয়ালিটি সিএমএ হিসেবে যাতে আমরা বের হয়ে আসতে পারি। এবং সেটা যদি হয়, ডেফিনেটলি আপনাকে জব খুঁজে নেবে। সো অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন, আই উড সে, অন দ্য ইন্ডিভিজুয়াল। যদি সে নিজেকে ওই লেভেলে আসলে ডেলিভার করতে পারে, তাহলে কিন্তু ডিমান্ড আছে, এবং সেক্ষেত্রে ডেফিনেটলি কোম্পানিগুলো জব আপনাকে খুঁজে নেবে। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আসলে ঠিকই বলেছেন যে সিএমএ কোয়ালিফাই হলে এবং এর সাথে যদি যে স্কিলস গুলো দরকার, হ্যাঁ, তাহলে সে ইজিলি মানে খুব ভালো একটা জব ল্যান্ড করতে পারবে। তো ভাই এই আসলে কোশ্চেনের সৌরভ, সাথে এখন কিন্তু যুগ হলো মাল্টি স্কিলের যুগ। আপনার কিন্তু জি ভাইয়া। শুধুমাত্র যদি আমরা ফোকাস রাখি যে আমরা একটা স্কিল নিয়ে আগাবো, আমি শুধু যদি সিএমএ তেই লিমিটেড থাকি যে আমি একজন প্রফেশনাল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, কিন্তু আমি যদি আমার সোশ্যাল স্কিলটাকে ডেভেলপ না করি, আমি যদি আমার লিডারশিপ স্কিলটাকে ডেভেলপ না করি, আমি যদি আমার আইটি স্কিল, ডিজিটাল স্কিলটাকে ডেভেলপ না করি, তাহলে কিন্তু আমার অনলি সিএমএ স্কিল দিয়ে কিন্তু আমি মার্কেটে লিড করতে পারবো না। কারণ মার্কেটে এখন কম্পিটিশন ইজ ভেরি হাই। সো আমাদেরকে কিন্তু মাল্টি স্কিল, আমাদের কোর স্কিলের পাশাপাশি সেই স্কিলটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমাদের কিন্তু মাল্টি স্কিলে কিন্তু থাকতে হবে। ধন্যবাদ। এক্স্যাক্টলি ভাইয়া। তো আমি ভাই এই কোশ্চেনটার সাথে অ্যাড করে আরেকটা কোশ্চেন করতে চাবো। সেটি হচ্ছে যে কেউ যদি সিএমএ পুরোটা কমপ্লিট না করে পার্ট কোয়ালিফাই থাকে, ফর এক্সাম্পল 1200 মার্কস কমপ্লিটেড বা 1500, তো সেক্ষেত্রে সে জবে কি অ্যাডভান্টেজ পেতে পারে প্রমোশনের ক্ষেত্রে? এটা যদি একটু বলতেন। অনেকে আছে যে সিএমএ পড়ছে কিন্তু কোনো ফ্যামিলি প্রবলেম বা কোনো কারণে হয়তো তার সিএমএটা কমপ্লিট করা হয়নি, বা হয়তো সে সেটা পারছে না। সেক্ষেত্রে সে হয়তো 1200-1500 কমপ্লিট। তো এই 1200-1500 কমপ্লিট থাকার পরে সে জব মার্কেটে অন্য একটা ক্যান্ডিডেট যে শুধু বিবিএমবিএ পাস, তার থেকে কতটুকু এগিয়ে থাকতে পারে বা প্রমোশনের ক্ষেত্রে কতটুকু অ্যাডভান্টেজ পেতে পারে, এ সম্পর্কে যদি ভাই একটু শেয়ার করতেন। ওকে, আমি এখানে একটু যদি জবের লেভেল গুলো বলতে চাই, যে একটা জবের কিন্তু বিভিন্ন লেভেল আছে।
আমাদের যেমন আমরা যদি অ্যাকাউন্টিং প্রফেশনালের কথা বলি, লেভেলগুলোকে যদি এভাবে বলি আমরা, অপারেশনাল লেভেল, দেন ম্যানেজমেন্ট লেভেল, দেন স্ট্র্যাটেজিক লেভেল। হ্যাঁ, বিভিন্ন লেভেল আছে। এখন একজন যে একটা অ্যাকাউন্টিং প্রফেশনাল ডিগ্রি যেমন সিএমএ করতে গিয়ে সে 3টা লেভেল যদি কমপ্লিট করে থাকে, তার কম্পিটিটিভনেস কম্পেয়ারিং টু এ বিবিএ গ্রাজুয়েট অর এমবিএ পোস্ট গ্রাজুয়েট, যে তার পজিশনিংটা কোথায় হচ্ছে। অ্যাজ ফার এজ অ্যাকাউন্টিং প্রফেশনাল ইজ কনসার্ন, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, কারণ আমরা আসলে যেহেতু বিভিন্ন কর্পোরেটে আছি এবং আমাদেরও আসলে যারা কলিগ আছেন, প্রফেশনাল কলিগ আমাদের ইনস্টিটিউটের বা সিএ ইনস্টিটিউটের, আমাদের কিন্তু রেগুলার ইন্টারাকশন হয়। সো আমরা কিন্তু মোটামুটি জানি যে আমাদের লোকাল মার্কেটে আসলে ডিমান্ডটা কি। আমরা দেখেছি ইভেন আপনার অ্যাকাউন্ট সিএ বা সিএম এর যদি যারা ইন্টারমিডিয়েট কোয়ালিফাই করে, তাদের ডিমান্ডটা অ্যাকাউন্টিং প্রফেশনে কিন্তু ডেফিনেটলি বিবিএ বা এমবিএ এর চেয়েও বেশি। কেন বেশি? আমি কিন্তু এর আগে একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে গিয়ে বলেছিলাম যে লেভেল অফ ডেপথ, আসলে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আমাদের যারা জব করছে তারা আইদার অপারেশনাল লেভেলে থাকবে অথবা ম্যানেজমেন্ট লেভেলে থাকবে। স্ট্র্যাটেজিক লেভেলে যেতে আসলে হয়তো সার্টিফিকেশনটা দরকার হয় বা আরো যে স্কিল গুলো বললাম সেগুলো এডিশনালি দরকার হয়। বাট অ্যাজ ফার অ্যাজ টেকনিক্যাল স্কিল ইজ কনসার্ন, আমি বলবো এই টেকনিক্যাল স্কিলটা ডেফিনেটলি এমবিএ বা বিবিএ করে যারা আসছেন তাদের চেয়েও কিন্তু তারা অ্যাডভান্টেজিয়াস পজিশনিং এ থাকবে। কেন থাকবে? কারণ আসলে কোর্স কন্টেন্ট বা কোর্স আউটলাইন, আপনি সিএমএ তে 1200 নাম্বার কমপ্লিট করার জন্য আপনাকে যে পরিমাণ ডেপথে যেতে হবে, আপনি কিন্তু বিবিএ বা এমবিএ কোয়ালিফাই করে এসে কিন্তু অ্যাকাউন্টিং প্রফেশনের ওই ডেপথে কিন্তু আপনি যেতে পারবেন না। সো ইটস অল অ্যাবাউট ইউর নলেজ ইন দ্যাট পার্টিকুলার এরিয়া। সেখানে আপনি বিবিএ বা এমবিএ তে টোটাল কমপ্লিট করার পরে যেটুকু ডেপথে যাবেন, আপনি আইসিএমএ ইন্টারমিডিয়েট বা 1200 কমপ্লিট করে এর চেয়ে অনেক বেশি ডেপথের নলেজ পাবেন। সো ডেফিনেটলি ইউ উইল বি ইন অ্যান advantageous position then to a BBA or MBA graduate, postgraduate. Thank you. সো থ্যাংক ইউ ভাইয়া ব্যাপারটা সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। তো এবার আমি ভাই আপনার কাছে জানতে চাবো, অনেকে আছে যে সিএমএ কোয়ালিফাই করে ফেলেছে বা হয়তো শেষের পথে, তারা চাচ্ছে যে তারা বিদেশে স্কিল মাইগ্রেশন করবে, কারণ অনেক দেশ আমরা জানি, কানাডা, অস্ট্রেলিয়া, সেখানে তাদের স্কিল মাইগ্রেশন লিস্টে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তার একটা ক্যাটাগরিতে রেখেছে এবং ওর একটা স্পেশাল কনসিডারেশন এবং মার্কস পেয়ে থাকে। অথবা অনেকে আছে যে সিএমএ কোয়ালিফাই করে হয়তো তারা বিদেশে জব নিয়ে যেতে চাচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি বলি, মিডল ইস্টের দেশগুলোতে পার্টিকুলারলি তারা যেতে চাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে সুযোগ কতটুকু বা তারা কিভাবে তাদের ইনিশিয়েটিভটা শুরু করতে পারে, এ সম্পর্কে আমাদের ভিউয়ার্সদেরকে যদি কিছু আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করতেন। ধন্যবাদ সৌরভ। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে শেয়ার করি। আমাদের আইসিএমএবির এখন টোটাল মেম্বার অ্যারাউন্ড 1500 member, out of which 200 members are working abroad, mostly in United States, Canada and UK, and also in Australia. So actually এই স্ট্যাটিস্টিক্সটা শেয়ার করার উদ্দেশ্য হলো, দেখেন পৃথিবীর যেই ইকোনমিগুলো স্ট্রংগেস্ট ইকোনমি, সেখানেই কিন্তু আমাদের মেম্বারদের প্লেসমেন্ট বেশি। ইভেন মিডল ইস্টেও যদি দেখি আমরা, সৌদি আরবিয়া, কুয়েত এবং কাতার, মিডল ইস্টেও কিন্তু আমাদের বেশ কিছু প্রায় 20-25 জন কিন্তু মেম্বার কাজ করছেন। তো টোটাল স্ট্যাটিস্টিক্সটা যদি আপনারা দেখেন, অ্যাডভান্সড ইকোনমি গুলোতেও কিন্তু আমাদের ডিমান্ড আছে এবং আমাদের মেম্বাররা কিন্তু অলরেডি সেখানে কাজ করছে। আপনি সিএর যদি ডাটাটা নেন, তাতেও কিন্তু একই পিকচার পাবেন যে ওইসব কান্ট্রিতে কিন্তু প্রচুর প্রফেশনালরা আমাদের দেশ থেকে গিয়ে কিন্তু জব করছেন। সো মার্কেট ইজ দেয়ার এবং আমাদের প্রোডাক্টের কিন্তু সেই ডিমান্ডও আছে এবং আমাদের কিছু মিউচুয়াল রিকগনিশনও আছে। আপনারা জানেন অলরেডি কিন্তু আমাদের সিমার সঙ্গে আমাদের একটা গ্লোবাল এগ্রিমেন্ট আছে, তারপরে কানাডায় আমাদের রিকগনিশন আছে, সিপিএ অস্ট্রেলিয়ার সঙ্গে কথা হচ্ছে। এই সব প্রফেশনাল ইন্টারন্যাশনাল প্রফেশনাল বডির সঙ্গে আমাদের কথা হচ্ছে। ইন এডিশন টু দ্যাট আমরা আসলে ইনিশিয়েটিভ নিচ্ছি যে গভর্নমেন্ট লেভেলেও যাতে আমরা কমিউনিকেট করতে পারি আমাদের জব মার্কেট ক্রিয়েট করার জন্য, সেই এফর্টও কিন্তু হবে। এখানে আসলে এখনকার যুগে আমরা যেটা বলবো যে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো একটা প্রফেশনাল ইনস্টিটিউটের ভালো আউটপুট যেমন থাকতে হবে, তেমনি সেটার কিন্তু মার্কেটিং বা ব্র্যান্ডিংটাও কিন্তু থাকতে হবে। আনফরচুনেটলি আমি বলবো যে আমরা এখন পর্যন্ত
অনেস্টলি স্পিকিং আমরা এখন পর্যন্ত মার্কেটিং বা ব্র্যান্ডিং এ একটু পিছিয়ে আছি। আমি বলবো আমাদের দেশের দুইটা ইনস্টিটিউটেরই এই ব্যাপারে আমরা ফোকাস নিয়ে কাজ করা উচিত। তাতে করে কিন্তু মার্কেটে বা গ্লোবাল মার্কেটে যে ডিমান্ড আছে সেখানে কিন্তু প্রচুর মেম্বার আমাদের পাঠানো সম্ভব, প্রচুর কোয়ালিফাইড প্রফেশনাল পাঠানো সম্ভব। বিশেষ করে আপনারা দেখেন ইন্ডিয়া এখন গ্লোবাল জব মার্কেটকে কিন্তু লিড করছে। আপনি যেখানেই যান, যে প্রতিষ্ঠানেই যান, সব জায়গায় কিন্তু ইন্ডিয়ানরা সিনিয়র পজিশন গুলো, ভালো ভালো পজিশন গুলোতে কিন্তু কাজ করছে। তারা আমাদেরই পাশের কান্ট্রি। এবং আপনারা যদি চেক করে দেখেন যে বাংলাদেশের এখন যে আউটপুট গুলো বেরোচ্ছে, আমরা কিন্তু গ্লোবালি কিন্তু কম্পিট করতে পারছি। এখনকার যে ইয়াং জেনারেশন তারা কিন্তু অনেক ভালো ভালো পজিশন নিয়ে কিন্তু যাচ্ছে বাইরে। সো আমাদের মার্কেট সেখানে আছে, আমাদের দরকার হলো প্রমোশন এন্ড ব্র্যান্ডিং। এবং সেক্ষেত্রে আপনারা যদি বেরিয়ে আসতে পারেন এবং সেই পাশাপাশি যদি গভর্নমেন্ট এবং আমাদের মতো যারা প্রফেশনাল অ্যাকাউন্টিং অর্গানাইজেশন আছে পাউস, এই পাউস গুলো যদি ঠিক মতো ব্র্যান্ডিং এবং মার্কেটিং নিয়ে কাজ করে, ডেফিনেটলি দেয়ার উইল বি হিউজ অপরচুনিটি ফর প্লেসমেন্ট অফ আওয়ার প্রফেশনালস গ্লোবালি। এবং শুধু তাই না, আমি যেটা বলবো আমাদের বাংলাদেশেও কিন্তু প্রচুর জব এনভায়রনমেন্ট, জব অপরচুনিটিস সামনে ক্রিয়েট হবে প্রফেশনালদের জন্য। যেই পরিমাণ বাইরে থেকে ফান্ডিং আসবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন, আমাদের ইকোনমিক গ্রোথের কারণে বলেন, এখানে কিন্তু পাবলিক এবং প্রাইভেট সেক্টরের যে কোঅপারেশন, সেখানে কিন্তু প্রচুর অপরচুনিটি বিল্ড আপ হবে। সো অপরচুনিটি ইজ দেয়ার ইন দ্য গ্লোবাল মার্কেট। আমাদের দরকার রাইট কাইন্ড অফ মার্কেটিং স্ট্র্যাটেজি, রাইট কাইন্ড অফ ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, এন্ড দ্যাট হ্যাজ টু বি টেকেন কেয়ার both by the government as well as the professional accounting organizations. Thank you. ধন্যবাদ ভাইয়া, ব্যাপারটা সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। তো আমরা এখন আমাদের যে পরের কোশ্চেনটাতে যাব, সেটি হচ্ছে যে অনেকে আছে যে সিএমএ পাশ করে ব্যাংকিং বা নন ফাইন্যান্সিয়াল সেক্টরে জয়েন করবে, অথবা অলরেডি ব্যাংকে জব করছে বা এনবিএফআই গুলোতে জব করছে, সিএমএ শুরু করতে যাচ্ছে। তো আমরা ভাই একটা জিনিস জানি যে ব্যাংকিং বা এনবিএফআই যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোতে জব করার জন্য বা ক্যারিয়ারে হাইস্ট লেভেলে ওঠার জন্য বেস্ট ডিগ্রি হচ্ছে সিএফএ। তো এখন কেউ যদি সিএমএ করতে চায় তাহলে সে কতটুকু বেনিফিটেড হতে পারে ব্যাংকিং এবং এনবিএফআই সেক্টরে, এটি কি জানার বিষয়। এবং এর সাথে ভাই আমরা একটা কোশ্চেন নিব। জাকারি উৎসব সিমের একটা কোশ্চেন করেছে, এটা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ উইথ আস টুডে। স্যার, আই হ্যাভ এ কোশ্চেন. If anyone wants to develop his career in banking or NBFIs, should he go for CMA or CFA? তো ভাইয়া যদি কোশ্চেনের সাথে যদি একটু আপনার অ্যান্সারটা যদি একটু এক্সপ্লেইন করতেন, এলাবোরেট করতেন, তাহলে ভিউয়ার্সরা অনেক উপকৃত হতো। থ্যাংক ইউ সৌরভ। কোয়েশ্চেনটা আপনার কোয়েশ্চেনের সঙ্গে খুবই রিলিভেন্ট এবং টাইমলি একটা কোয়েশ্চেন আপনি পিক করেছেন, সেজন্য ধন্যবাদ। আসলে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেটে, আমি বলবো ফাইন্যান্সিয়াল মার্কেট, ব্যাংকিং এবং এনবিএফআই, ক্যাপিটাল মার্কেট সবগুলো নিয়েই কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটটা, তাই না? ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট আমরা বলি। ব্রডলি ফাইন্যান্সিয়াল মার্কেটে দুইটা ভাগ করলে মানি মার্কেট এন্ড ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেটে আছি আমরা ব্যাংক এন্ড ফাইন্যান্সিয়াল মার্কেট, আর ক্যাপিটাল মার্কেটে আছে ধরেন মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো আমি টোটাল ফাইন্যান্সিয়াল মার্কেটের কথাই বলি, প্রসপেক্টের কথা বলি, যে এখানে আসলে যে কোন ডিগ্রিটা রিলিভেন্ট বা কোন ডিগ্রিটা আমি বলবো মোর রিলিভেন্ট, সেটা নিয়ে আসলে ডিসকাশনটা। এইখানে আসলে ব্যাংকিং এর ফাংশন গুলো যদি আমরা একটু দেখি, মানি মার্কেটের যদি ফাংশন গুলো দেখি, ফাংশন গুলো কি আপনি দেখেন, এখানে ইনভেস্টমেন্ট ডিসিশন আছে, রাইট? ব্যাংকগুলো ডিল করে পাবলিক মানি থেকে, পাবলিক ডিপোজিট নিয়ে ডিল করে এবং সেটাকে ইনভেস্ট করে, মাঝখানে কিন্তু ব্যাংক প্রফিট করে, তাই না? পাবলিক থেকে ডিপোজিট নিয়ে সেই ডিপোজিট ইনভেস্টমেন্ট করে ইন বিটুইন, ব্যাংকগুলো বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আপনার প্রফিট মেক করে। তার বাইরে আরেকটা কাজ ব্যাংক করে, যেটা হয়তো এনবিএফআই করে না, সেটা হলো যে ডিপোজিটের যে সার্ভিসটা, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, পাবলিকের বিভিন্ন ধরনের ব্যাংকিং সার্ভিস দেওয়া, এই কাজগুলো কিন্তু করে। এখন এই সার্ভিসগুলো দেওয়ার ক্ষেত্রে অ্যাকচুয়ালি রাইট পজিশনে বা বেটার পজিশনে কোন প্রফেশনালরা আছে সেটা নিয়ে কোয়েশ্চেন। সিএফএ চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যারা, তাদের রোলটা কি, সিএমএ দের রোলটা কি, এবং অন্য আরো কিছু আছে, যেমন আমাদের দেশে বিআইবিএম আছে, এমবিএম দিচ্ছে তারা, মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট, রাইট, দিচ্ছে। সেটা সেখানে কিন্তু একটা ডিপ্লোমা ডিগ্রিও আছে, ডিএআইবিবিইউ, রাইট?
তো এই ডিগ্রিগুলো বাংলাদেশে আছে, যারা ব্যাংকিং এ মোটামুটি আহ, সুযোগ পাচ্ছেন বা কম্পিট করছেন এবং একটা অপরচুনিটি পাচ্ছেন, তাদের একটা ডিমান্ডও আছে। সিএমএ দের আসলে রোলটা কি বা সিএফএ কোনটা বেটার? আপনি যদি ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চান, if you want to build your career as a investment banker which is mostly based on, আমি বলবো যে লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে যদি কাজ করেন, যেটা আসলে কাজটা করে ক্যাপিটাল মার্কেট, সেখানে কিন্তু সিএফএ দের একটা ডিমান্ড আছে, কারণ তারা কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং এর উপরে তাদের কোর্সের ডেপথটা অনেক বেশি। আর জেনারেল ব্যাংকিং বা আমাদের মতো এনবিএফআই গুলো কিন্তু আমরা মানি মার্কেটে যে কাজটা করি, দেখবেন যে মোস্টলি কিন্তু আমরা ডিপোজিট নেই এবং সেটা কিন্তু ল্যান্ডিং করি। ল্যান্ডিং করা মানে আমরা কিন্তু আসলে লোন দিয়ে থাকি, রাইট? ব্যাংকগুলো এবং আমরা যদি বলি আমরা লোন দিয়ে থাকি। অবভিয়াসলি হ্যাঁ। এইখানে আমি বলবো যে সিএফএ দের চেয়েও আসলে ধরে নেওয়া হয় সিএফএ রা ব্যাংকের জবের জন্য বেটার। তাদের একটা কোর্স আছে, যে কোর্সটা কিন্তু মোস্টলি ফাইন্যান্সিং এর উপরে, ইনভেস্টমেন্ট ডিসিশন, বরোয়িং ডিসিশন এগুলোর উপরে। কিন্তু সিএমএ দেরকে আমি একটু কম্পারেটিভলি এগিয়ে রাখবো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি একটু শেয়ার করি হোয়াই। আপনি সিএমএ রা দেখেন, আপনি যখন একটা ইনভেস্টমেন্ট করতে যাবেন, ইনভেস্টমেন্টটা কোথায় করবেন? আমি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমরা কিন্তু একটা টেক্সটাইল মিলে কিন্তু লোন দিয়ে থাকি, একটা গার্মেন্টস এ লোন দিয়ে থাকি, রাইট? আমরা একটা কিন্তু স্টিল ইন্ডাস্ট্রিতে লোন দিয়ে থাকি। এখন ওই ইন্ডাস্ট্রিটা কিন্তু আপনি যখন একটা ল্যান্ডিং ডিসিশন নেবেন, আপনাকে কিন্তু আপনার শুধুমাত্র অ্যানালিসিস করার ক্যাপাসিটি থাকলেই হবে না, ওই বিজনেসটাও কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে, এবং বিজনেসটা যদি আপনি যতটা বেশি বুঝবেন, ততই কিন্তু আপনার ডিসিশন মেকিং এ হেল্পফুল হবে। সিএমএ রা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এবং আমাদের এই ডিগ্রিটা ধরাই হয় প্রিডমিনেন্টলি আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং এ ভালো করি, মোস্টলি আমাদের মেম্বাররা ম্যানুফ্যাকচারিং এ এনগেজড। তো ম্যানুফ্যাকচারিং, অ্যাকাউন্টিং, কস্ট অফ গুডস সোল্ড, এই যে ব্যাপারগুলো বা বিজনেস যেটা আর কি, বিজনেসের যে কস্ট ড্রাইভার গুলো, আপনারা একটা এন্টিটির টোটাল স্ট্রাকচার যদি দেখেন, তার মধ্যে ফাইন্যান্সিং কস্টটা কত পার্সেন্ট, আর তার আদার কস্টটা, আপনি একটা যদি টেক্সটাইলের কথা ধরেন, একটা স্টিল মিলের কথা ধরেন, তাদের টোটাল রেভিনিউর কম্পোজিশন যদি দেখেন, রেভিনিউর অন্তত 40 থেকে 50% আপনি পাবেন কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে, ফাইন্যান্সিং কস্টটা পাবেন 10 থেকে 20% এর মধ্যে। তো আপনি রেভিনিউর যদি কম্পোনেন্ট গুলো দেখেন, সেখানেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। কস্ট অ্যাকাউন্টেন্টদের রোলটা আমি বলবো সেই জন্য আসলে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে তাদের কন্ট্রিবিউট করার মতো প্রচুর সুযোগ আছে, কারণ তারা ম্যানুফ্যাকচারিংটাকে ভালো বুঝে, তারা কিন্তু বিজনেসটাকে ভালো বুঝে, তারা কিন্তু সিএফএ দের চেয়েও আমি বলবো তাদের ওইসব কারণে, ম্যানুফ্যাকচারিং এর, অ্যাকাউন্টিং এর কারণে, কস্ট অফ গুডস সোল্ড নিয়ে তারা যেহেতু কাজ করে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে যারা যেহেতু তারা কাজ করে, বাই অর রেন্ট ডিসিশন নিয়ে যেহেতু তারা কাজ করে, সো দে আর ইন এ বেটার পজিশন টু অ্যানালাইজ দ্য বিজনেস ইন এডিশন টু টেক এ ফাইন্যান্সিয়াল অর ইনভেস্টমেন্ট ডিসিশন। সো সিএফএ দেরকে বলা হয়, ওই ইনস্টিটিউটটা আসলে বিল্ড আপই করা হয়েছিল যে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল মার্কেটকে নিয়ে, সেই জন্য ট্রেডিশনালি তাদের কিন্তু ডিমান্ডটা আমি বলবো এখন পর্যন্ত বেশি, কারণ ওইটা ইনস্টিটিউটটা ডেভেলপই করা হয়েছিল ফাইন্যান্সিয়াল মার্কেটকে টার্গেট করে। আমাদের কস্ট অ্যান্ড আইসিএমএ যেরকম বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই প্রফেশনটা ডেভেলপ করেছে মেইনলি কিন্তু ম্যানুফ্যাকচারিং কে টার্গেট করে। কিন্তু রিভলিউশনের কারণে আপনি দেখেন এখন কিন্তু সিএমএ রা কিন্তু উইল বি ইন এ বেটার পজিশন টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস সো দ্যাট দে ক্যান টেক এ বিজনেস ইনভেস্টমেন্ট ডিসিশন। তো আমি বলবো যে আসলে এখানে স্কিল সেট আছে সিএমএ দের, আপনি যদি সিএমএ হন, আপনি ডেফিনেটলি ভালো করতে পারবেন যে কোনো ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, অ্যাজ এ ইনভেস্টমেন্ট ব্যাংকারও ভালো করতে পারবেন, অ্যাজ এ ফাইন্যান্সিয়ার হিসেবেও ভালো করতে পারবেন, যে কোনো বিজনেস ডিসিশনে আপনারা বেটার করতে পারবেন, বিকজ উই আন্ডারস্ট্যান্ড বেটার এ বিজনেস দেন এ সিএফএ। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া আমাদের অডিয়েন্সের জন্য ব্যাপারটা সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে বলার জন্য। আশা করি যারা এই হেজিটেশনে ভুগছে সিএফএ আর সিএমএ ব্যাংকিং সেক্টরের জন্য, তারা আরেকটি ভালো ডিসিশন নিতে পারবে। তো ভাইয়া আমি আপনাকে আরেকটা টপিকে যাব, সেটি হচ্ছে সিএমএ পাশ করে কেউ যদি নিজের কনসালটেন্সি বিজনেস শুরু করতে চায় অথবা কস্ট অডিট ফার্ম দিতে চায় বা বিজনেস প্রসেস আউটসোর্সিং কাজ করে, ফরেন কোম্পানিগুলোর সাথে অ্যাকাউন্টিং, ফাইন্যান্সের ব্যাক অফিস সাপোর্ট গুলো দেয়, সেক্ষেত্রে তার সুযোগ কতটুকু? অথবা কেউ যদি কস্ট অডিট স্পেশালাইজড ফার্ম করে, যেটা আইসিএবি থেকে লাইসেন্স দেওয়া হয়, সেক্ষেত্রে
বাংলাদেশে কস্ট অডিটের প্রসপেক্টটা কেমন ফিউচারে হতে পারে এ সম্পর্কে যদি একটু ব্রিফ একটা আইডিয়া দিতেন ভাই। থ্যাংক ইউ সৌরভ, খুবই ভালো একটা কোয়েশ্চেন। এটাও আমি বলবো, আমি আবারও রেফার করব সেই দ্য ফিউচার অফ জব রিপোর্টের উপরে। ওইখানে খুব সুন্দর একটা কিন্তু অ্যানালাইসিস করা আছে যে আপনার কোন জবগুলো আউটলুক পজিটিভ, কোন জবগুলোর আউটলুক নেগেটিভ, এবং যেই জবগুলোর আউটলুক পজিটিভ সেগুলোতে স্কিল সেটের স্ট্যাবিলিটি আছে নাকি স্কিল সেটের ডিসরাপশন আছে। খুব সুন্দর একটা রিপোর্ট। তো ওইখানে নাম্বার ওয়ানে মানে টপ ডিমান্ডের মধ্যে যেটা আছে, যে যেগুলো যেসব জব পজিটিভ আউটলুকে আছে, সেখানে নাম্বার ওয়ানে আছে হলো যে ইনফরমেশন টেকনোলজি, আপনার সেকেন্ডেই আছে কিন্তু ম্যানেজমেন্ট কনসালটেন্সি, রাইট? তো দেখেন ম্যানেজমেন্ট কনসালটেন্সি কেন সেকেন্ড পজিশনে আছে, কারণ যেটা বললাম টেকনিক্যাল জবগুলোর আসলে রিকোয়ারমেন্ট যখন কমে আসবে তখন ওই আউটপুট গুলোকে অ্যানালিসিস করা, ইন্টারপ্রেট করা এবং সেগুলো বিজনেস ডিসিশন মেকিং এ যারা বিজনেস ডিসিশন মেকার আছে তাদেরকে ফ্যাসিলিটেট করা, এই রোলটা যারা প্লে করতে পারবে তারাই কিন্তু ভালো করতে পারবে জব মার্কেটে। এখানে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরা একটু এগিয়ে থাকবে আমি বলবো বাংলাদেশের অন্য যে কোনো প্রফেশনাল অ্যাকাউন্টিং বডি থেকে, কারণ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের রোলই হলো কিন্তু ফাইন্যান্সিয়াল ডাটাগুলো অ্যানালিসিস করে সেটা ম্যানেজমেন্টকে ডিসিশন মেকিং এ হেল্প করার জন্য। এবং এই কাজটা কিন্তু করবে হলো যে আমাদের যারা প্রফেশনাল অ্যাকাউন্টিং ফার্মগুলো আছে তারা। আমরা অ্যাজ অ্যান এমপ্লয়ি হিসাবে যেমন আমাদের ম্যানেজমেন্টকে গাইড করতে পারি, বাট আমাদের কিন্তু ক্যাপাসিটি কিন্তু লিমিটেড। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমরা যখন একটা ম্যানেজমেন্টকে গাইড করি, আমি কিন্তু আমার অনলি বেসড অন মাই নলেজ, মাই এক্সপার্টিস আমি কিন্তু তাকে গাইড করছি। কিন্তু ম্যানেজমেন্ট যখন বড় প্রজেক্টে যাবে, কোনো ধরেন নতুন ইনভেস্টমেন্টে যাবে, একটা নিউ ভেঞ্চারে ইনভেস্ট করবে, অথবা ধরেন একটা ফরেন ফান্ডেড বাংলাদেশে একটা প্রজেক্ট লঞ্চ করবে, সেখানে কিন্তু একটা বড় লেভেলের কিন্তু একটা ইনভেস্টমেন্ট কনসালটেন্সির দরকার হবে, ম্যানেজমেন্ট কনসালটেন্সির দরকার হবে। তখন কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কিন্তু কাজ করা ডিফিকাল্ট হবে। সেখানে দরকার যেটা সেটা হলো টিম অফ প্রফেশনালস, টিম অফ এক্সপার্ট। তো সেই টিমটা কারা? সেই টিমটাই কিন্তু একটা কনসালটেন্সি ফার্ম। তো আসলে ফিউচারে কিন্তু এই কনসালটেন্সি জবের ডিমান্ড কিন্তু এখনকার চেয়েও অনেক বেশি হবে। আমি যদি এই কোভিড এর সিচুয়েশনটা এক্সপ্লেইন করি তাহলে বলবো, এখন এই কোভিড এর মধ্যে কিন্তু গ্লোবালি যে স্ট্র্যাটেজি গুলা ফলো করছে তার মধ্যে কিন্তু দেখবেন যে এখন ম্যানেজমেন্ট, বিভিন্ন এন্টিটি যারা ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু বেশি মাত্রায় চাচ্ছে যে এই সিচুয়েশনে তারা আসলে তাদের স্ট্র্যাটেজি কি হবে, তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কি হবে, কিভাবে ফাইন্যান্সিয়াল রিস্ট্রাকচারিং করবে, এবং এই যে হঠাৎ করে যে চেঞ্জিং ডিমান্ড, যে চেঞ্জিং এনভায়রনমেন্ট, যে নিউ নর্মাল, এই ক্ষেত্রে আসলে তাদের স্ট্র্যাটেজি গুলাকে তারা ইমিডিয়েটলি অ্যাডাপ্ট করার মতো টেকনিক্যাল এবং ম্যানেজমেন্ট এক্সপার্টিস কিন্তু তাদের নাই। সো দে আর অ্যাকচুয়ালি অপটিং ফর মোর অ্যান্ড মোর ম্যানেজমেন্ট কনসালটেন্সি সার্ভিসেস। এই সার্ভিসগুলো আসলে ফার্মগুলো দিয়ে থাকে। তো সেখানে ডেফিনেটলি বলবো যে এই কনসালটেন্সি ফার্মগুলোর ফিউচার আউটলুক ইজ ভেরি পজিটিভ, এবং সেখানে কাজ করার প্রচুর সুযোগ আছে, ডিমান্ড আছে, এবং এখানে যারা এখন থেকে ইনভলভ হবে আমি বলবো তারা এগিয়ে থাকবে আসলে। ধন্যবাদ ভাইয়া। আমি আপনার এই টপিকের সাথেই অ্যাড করে আরেকটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে কোভিড-19 এর কারণে আমাদের কর্পোরেট সেক্টরে একটি বড় ইম্প্যাক্ট পড়ছে, যেক্ষেত্রে কোম্পানিগুলো সেলস রেভিনিউ কমে যাচ্ছে এবং সব কোম্পানি ট্রাই করছে কস্ট মিনিমাইজ করার জন্য, অপারেশন বা প্রোডাকশন ফ্যাসিলিটি কতটুকু এফিশিয়েন্ট করা যায়, হ্যাঁ, এসব করা ট্রাই করছে। এবং যেসব ক্ষেত্রে আমি মনে করি যে একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের ভূমিকা অনেক বড় একটা রোল প্লে করবে এইসব কোম্পানিতে। তো এইসব কোম্পানিতে যদি সিএমএ হোল্ডাররা কিভাবে তাদের ইম্প্যাক্টটা ফেলতে পারে এইসব কোম্পানির, যে মানে তারা যে স্ট্র্যাটেজি গুলো নিচ্ছে, কস্ট রিডাকশন, প্রফিট ম্যাক্সিমাইজেশন বা প্রোডাকশন এফিসিয়েন্সি ইমপ্রুভ করে কিভাবে কস্ট কমিয়ে প্রফিট বাড়ানো যায়, সেক্ষেত্রে সিএমএ হিসেবে বা সিএমএ মেম্বার হিসেবে যারা কর্পোরেশনে লিড করছে তারা কিভাবে ভূমিকা রাখতে পারে এ সম্পর্কে যদি একটু বলেন। ধন্যবাদ সৌরভ, খুবই টাইমলি একটা কোয়েশ্চেন, এবং এটার সঙ্গে আসলে অনেক কিছু ইনভলভ। আমি বলবো এখনকার সিনারিওর সঙ্গে, এখনকার সিচুয়েশনের সঙ্গে এই টোটাল পিকচারটা খুবই রিলেভেন্ট।
এবং আমি মনে করি এই সিচুয়েশনে কোভিড-19 প্যান্ডেমিকের কারণে টোটাল গ্লোবাল ইকোনমি এবং আমাদের ইকোনমির উপরে যে ইম্প্যাক্টটা আসছে, আপনারা জানেন ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি কিন্তু আমাদের জিডিপি প্রজেকশন কিন্তু সিগনিফিক্যান্টলি কাট ডাউন, যেটা আমাদের আগের প্রজেকশন ছিল, আমরা ইভেন 2020-2020-তে আমাদের গ্রোথ প্রজেকশন ছিল মোর দেন 8%, 2021-ও ছিল 8%-এর উপরে, বাট সেটা কিন্তু এডিবি রিভাইজ করে এই বছর 2020-তে গ্রোথ প্ল্যান হলো 4.5%, এবং 2021-এ আবার তারা একটা রিসার্জেন্স প্রজেক্ট করছেন এবং সেক্ষেত্রে 7.5% রাখছেন। বাট ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু উল্টাটা করেছেন, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু কন্টিনিউয়াসলি কমিয়ে দিচ্ছেন। সো অ্যাকচুয়ালি গ্লোবালি এখন স্ট্র্যাটেজি, যখনই এরকম কোনো সিচুয়েশন আসে, যখন বিজনেস গুলো বা এন্টিটি গুলো যখন গ্রোথ মোডে থাকে, তখন কিন্তু তারা অনেকগুলো স্ট্র্যাটেজি ফলো করে। আর যখন রিসিশন আছে বা কোনো কারণে ডিক্লাইনিং ট্রেন্ডে বিজনেস গুলো যায়, তখন একটা জেনারিক স্ট্র্যাটেজি সবাই ফলো করে, কস্ট রিডাকশন স্ট্র্যাটেজি। আপনার বিজনেস কমে যাচ্ছে, আপনার প্রফিট মার্জিন ফল করছে, সো জেনারিক যে স্ট্র্যাটেজিটা তারা ফলো করে, তারা কস্ট রিডাকশন স্ট্র্যাটেজিতে ফলো করে। সো এইখানে কিন্তু আমি বলবো সেজন্য যে কস্ট রিডাকশন স্ট্র্যাটেজিটা সাকসেসফুলি করতে হলে কস্ট ড্রাইভার যেগুলো আছে, কস্ট ড্রাইভার গুলো কিন্তু বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। যে আসলে আপনারা যদি সিএমএ কোর্সটা যারা অলরেডি পড়াশোনা করছেন, আমি বলবো তারা কিন্তু জানেন একটা কস্ট, আমরা মনে করি যে শুধু কস্ট। আপনি যখন একটা জিনিস প্রডিউস করেন, আপনি চিন্তা করেন আমি এই জিনিসটা 100 টাকায় বিক্রি করবো, এটা টোটাল কস্ট কত? 70 টাকা। এখন ধরেন মার্কেটে কোনো কারণে, এই যে প্যান্ডেমিকের কারণে ধরেন মার্কেটে এই কস্টের প্রোডাক্টের কস্টটা নেমে গেল, মার্কেট ডিমান্ড নাই, এখন আপনাকে সার্ভাইভ করতে হবে। আপনি হয়তো চিন্তা করতেছেন যে এখন যেই প্রোডাক্টের কস্ট আপনি বলতেছেন 70 টাকা, সেটা 60 টাকায় যদি অফার করা যায়, তাইলে হয়তো পাবলিক এখন এটা নিবে। কারণ এই কোভিডে দেখেন এখন কিন্তু মানুষ এসেনশিয়াল গুডস ছাড়া কিন্তু অন্য গুডস কিন্তু কিনতেছে না। সো নন এসেনশিয়াল যে গুডস গুলা, সেগুলোর ডিমান্ড কিন্তু কমে গেছে। আপনারা দেখবেন যে হাউস হোল্ড অনেক কিছুই এখন কিন্তু প্রচুর প্রোমো অফার দিচ্ছে। কেন? তারা জানে যে এখন কিন্তু মানুষ নন এসেনশিয়াল গুডস গুলো কিনছে না, তারা কিনছে এসেনশিয়াল গুডস। সো নন এসেনশিয়াল গুডস নিয়ে আপনি কি বসে থাকবেন? বসে থাকলে কি আপনার ইনভেস্টমেন্টটা আপনি রিয়েলাইজ করতে পারবেন? আপনি প্রফিট না করেন, অ্যাটলিস্ট আপনাকে লসটা ঠেকানোর যে চিন্তা ভাবনাটা, সেটা বুঝতে গেলে আপনাকে কিন্তু কস্ট ড্রাইভার গুলো, যে এখানে কস্ট কম্পোনেন্ট গুলো কি, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনাকে খেয়াল করতে হবে, আপনি যেই কস্টটা বলেছেন, যেটা এতদিন 100 টাকায় বিক্রি করতেন, কস্ট বলতেছেন 70 টাকা। এই 70 টাকা কি আপনার ফুল কস্ট? এই কস্টের মধ্যে আপনার সাঙ্ক কস্ট কতটুকু? মানে যেই কস্টটা আপনি ডিসিশন যাই নেন না কেন, সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না, অলরেডি কিন্তু আপনার এই কস্টটা হয়ে গেছে। আরেকটা হলো অ্যালোকেটেড কস্টটা আপনার কতটুকু। আপনি কস্টের, আমরা জানি যারা কস্ট অ্যাকাউন্টিং পড়ছেন, ফিক্সড কস্ট আছে, ভেরিয়েবল কস্ট আছে। যেইটুকু কস্ট আপনার ডাইরেক্ট কস্ট, সেইটুকু আপনি যদি রিয়েলাইজ করতে পারেন, সেইটুকু যদি আপনি সেগ্রিগেট করতে পারেন, যে আসলে এই কস্টের মধ্যে এইটুকু আমার এডিশনাল ভেরিয়েবল কস্ট, এইটুকু যদি আমি রিয়েলাইজ করতে পারি, তাহলে কিন্তু আমি আমার প্রোডাক্ট রিপ্রাইসিং করতে পারবো। সো আপনি 70 টাকার যেই কস্ট বলতেছেন, সেখানে হয়তো আপনার ডেপ্রিসিয়েশন ইনক্লুড, কিন্তু ডেপ্রিসিয়েশন কি আপনি রিয়েলাইজ করতে পারবেন? ডেপ্রিসিয়েশনের জন্য যদি আপনি বসে থাকেন 70 টাকায় আমি বিক্রি না করলে আমার লস হয়ে যাবে, সো আমি বিক্রি করবো না, প্রোডাক্ট নিয়ে বসে থাকবো। কিন্তু আপনি যদি কম্পোনেন্টে যান, দেখবেন যে 70 টাকার মধ্যে হয়তো 20 টাকাই বা 10 টাকা আপনার ডেপ্রিসিয়েশন। তো এই ডেপ্রিসিয়েশন আমরা জানি এটা একটা সাঙ্ক কস্ট, এটা আসলে আমার ডিসিশন মেকিং এ কোনো ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারবে না। তখন কিন্তু আমি ডিসাইড করতে পারবো, ওকে ফাইন, আমি এটা কিন্তু 65 টাকাও বিক্রি করলেও আমার কিন্তু ডাইরেক্ট কস্টের উপরে 5 টাকা কিন্তু আমার রিটার্ন আসবে, যেটা আমার টোটাল প্রজেক্ট কস্ট বা যে আমার সাঙ্ক কস্ট গুলো আছে সেগুলোকে রিডাকশনে হেল্প করবে। সো এই সিচুয়েশনে আসলে কস্ট অ্যাকাউন্টেন্টদের রোল, স্ট্রং রোল প্লে করার মতো সুযোগ আছে। এবং সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব, যারাই আপনারা বিভিন্ন কোম্পানিতে যারা জবে আছেন, আপনারা আপনাদের ম্যানেজমেন্টকে কিন্তু এই কস্ট স্ট্রাকচার গুলো নিয়ে, একটু কস্ট ড্রাইভার গুলোকে নিয়ে কনভিন্স করার চেষ্টা করেন, কস্ট কম্পোনেন্ট গুলো বোঝার চেষ্টা করেন, এবং সেক্ষেত্রেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে আমরা কতটুকু হেল্প করতে পারি। আমরা কিন্তু সিগনিফিক্যান্টলি কস্ট রিডাকশনের জন্য অ্যাকচুয়ালি যেগুলো রেলিভেন্ট কস্ট, যে কস্ট গুলো আমার ডিসিশনের ডাইরেক্ট ইম্প্যাক্ট আছে, আর যে কস্ট গুলো সাঙ্ক কস্ট, যেগুলো কিন্তু আমি রিয়েলাইজ করতে পারবো না, এই কস্ট গুলোকে কনসিডার না করে আমি
ডাইরেক্ট কস্ট বা রিলেভেন্ট কস্ট গুলোকে যদি সেগ্রিগেট করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা ম্যানেজমেন্টকে বোঝাতে সক্ষম হবো যে 100 টাকার জিনিস যেটা আমি 70 টাকা কস্ট বলতেছি, সেটা 65 টাকা বিক্রি করলেও আমার ক্যাশ ফ্লোতে কিন্তু সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে, এবং সেটা কিন্তু আমার এই ক্রিটিক্যাল সিনারিওতে কিন্তু আমার কোম্পানিকে বা আমাদের এন্টিটিকে কিন্তু সাকসেসফুলি ক্যাশ ফ্লো, পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেট করে সার্ভাইভ করার ক্ষেত্রে হেল্প করবে। সো ডেফিনেটলি কস্ট অ্যাকাউন্টেন্টদের ভালো রোল আছে এই সিচুয়েশনে প্লে করার মতো। থ্যাংক ইউ ভাইয়া। তো এই কোশ্চেনের সাথে রিলেট করে আমাদের অডিয়েন্সের দুটো কোশ্চেন আছে। একটি হচ্ছে মোহাম্মদ আফতাবউদ্দিন ভুইয়া কোশ্চেন করেছে, হোয়াট শুড দি প্রফেশনাল অ্যাসপিরেন্ট সিএ সিএমএ স্টুডেন্টস ডু, পার্টিকুলারলি ট্রেনিং or software learning, since finding job will be more tough for everyone after this COVID-19 pandemic? আরেকটা কোশ্চেন করেছে আমাদের অডিয়েন্স থেকে, উনি হচ্ছে মোহাম্মদ মোস্তাকিন মামুন। স্যার, we know that the corporate job market will be highly affected due to COVID-19. In that case, will the demand of accountants will also be affected? তো ভাই, এখানে আমি দুইটা কোশ্চেন দেখছি। একটি হচ্ছে যে COVID-19 সিচুয়েশনের কারণে অনেক জব হোল্ডাররা, অ্যাকাউন্টেন্টসরা জব হারাবে, তো সেক্ষেত্রে তারা কি স্কিল ডেভেলপ করলে পুনরায় জব পেতে তাদেরকে সুবিধা করবে, এবং COVID-19-এর কারণে অ্যাকাউন্টেন্টস যারা আছে তারাও কিভাবে এফেক্ট হবে। তো আমার মনে হয় দুটো কোশ্চেন একটু সিমিলার টাইপের, আপনি যদি একসাথে শর্ট করে একটা অ্যান্সার দিয়ে দিতেন। থ্যাংক ইউ সৌরভ। দুইটা কোয়েশ্চেনই আসলে খুবই রিলেভেন্ট কোয়েশ্চেন। বিশেষ করে কারেন্ট সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর জব কাট হচ্ছে এবং প্রচুর স্যালারি কাট হচ্ছে, দুইটাই হচ্ছে। কিন্তু জব যেরকম কাট হচ্ছে, জবের পাশাপাশি স্যালারি কাটও হচ্ছে। সো আসলে আমরা যারা প্রফেশনাল বা আমরা যারা সার্ভিস হোল্ডার, আমরা কিন্তু দুইটা সিনারিও কিন্তু ফেস করতেছি। এবং এই সিনারিওতে আসলে আমি যেটা বলেছিলাম যে যেহেতু বিজনেসের স্কোপ কমে যাচ্ছে, তো স্বভাবতই যারা বিজনেস ওনার তারা কিন্তু কস্ট রিডাকশন বা কস্ট কাটেলে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টেন্ট যারা, আসলে আমরা যদি আমাদের ভ্যালু এডিশন এনশিওর করতে না পারি, স্বভাবতই আমরাও কিন্তু সেই আমি বলবো ছুরির নিচে পড়বো আর কি। তো আমি একটু আগে যেটা বলতেছিলাম যে আসলে এই ক্ষেত্রে আমরা যারা অ্যাকাউন্টেন্ট, আমাদের কুইকলি কিন্তু রেসপন্ড করতে হবে। আমাদেরকে আমাদের ভ্যালু এডিশনটা কিন্তু এনশিওর করতে হবে, ম্যানেজমেন্টকে কিন্তু কনভিন্স করতে হবে থ্রু আওয়ার কন্ট্রিবিউশন। দেখেন, জব কিন্তু এখন যেহেতু বিজনেস কমে যাচ্ছে, সো আমাদেরকে কিন্তু কুইকলি আমাদের জব, আমাদের বিজনেস, আমাদের কোম্পানি যে বিজনেস আছে সেই বিজনেসটাকে অ্যানালাইজ করে আমাদের ম্যানেজমেন্ট কনসালটেন্ট রোল হিসেবে কিন্তু প্লে করতে হবে। আপনি যদি শুধুমাত্র এখন আগের মতো শুধু একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করে দিলেন, ব্যালেন্স শিট করে ম্যানেজমেন্টের কাছে দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার জব কিন্তু থাকবে না। আপনাকে সেটার পাশাপাশি যেটা করতে হবে, ওই ম্যানেজমেন্ট কনসালটেন্সি রোলটাও কিন্তু আপনাকে এখন প্লে করতে হবে, এবং সেটা প্রোঅ্যাক্টিভলি যদি পারেন পজিশন দেন আদার্স। কারণ এখন ম্যানেজমেন্ট যেটা চাচ্ছে যে কুইকলি তারা কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসটা চাচ্ছে, কিভাবে তাদের ফাইন্যান্সিংটাকে, কিভাবে তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাকে, কিভাবে তাদের টোটাল ইনভেস্টমেন্ট এবং তাদের কস্ট অফ যে ডুইং বিজনেস, এগুলোকে কিভাবে করলে তারা মিনিমাম কস্টে তাদের বিজনেস সার্ভাইভ করবে। খেয়াল করেছেন কিনা যে জ্যাক মা একটা কিন্তু খুব পপুলার একটা কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন কোভিড নিয়ে, যে এই কোভিড সিচুয়েশনে কোনো বিজনেসের প্রফিট তো দূরের কথা, জাস্ট যদি সার্ভাইভালটা এনশিওর করতে পারে, দে হ্যাভ অলরেডি মেড এ প্রফিট, উনি এভাবে বলছেন। সো আপনাদেরকে কিন্তু ম্যানেজমেন্টকে এনশিওর করতে হবে আপনাদের রোল প্লের মাধ্যমে, আপনাদের কনসালটেন্সি রোলের মাধ্যমে। প্লিজ আপনারা একটু ফাইন্যান্সিয়াল ডাটাগুলো নিয়ে কাজ করেন, কস্ট কন্ট্রোল, কস্ট কম্পোনেন্ট গুলোকে নিয়ে চিন্তা করেন, এবং সেখানে কোন কোন কস্ট কম্পোনেন্ট যেগুলো দেখবেন যে যেগুলোর আসলে ডাইরেক্ট কস্ট, যেগুলো ম্যানেজ করা সম্ভব, সেই কস্ট গুলোকে যদি আপনারা ব্রেকডাউন করে কস্ট এবং এই কম্পোনেন্ট গুলোর ইম্পর্টেন্সটা যদি ম্যানেজমেন্টের কাছে তুলে ধরতে পারেন যে এই জায়গায় কস্ট সেভ করা দরকার, এই কম্পোনেন্ট গুলোতে কস্ট সেভ করলে আমরা কোম্পানির ক্যাশ ফ্লো ঠিক রাখতে পারবো। এই যে কনসালটেন্সি যে রোলটা, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। ম্যানেজমেন্ট এখন একটা স্ট্রাগলিং সিচুয়েশনে আছে, দে আর ইন এ ফ্রাস্ট্রেটেড সিচুয়েশন। এই সিচুয়েশনে তাদেরকে যদি আমরা লাইট অফ হোপ দেখাতে পারি থ্রু আওয়ার ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস,
তাহলেই কিন্তু আমরা এক্স্যাক্টলি। আমাদের ভ্যালু এডিশনটা করতে পারবো, এবং সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কনভিন্স হবে আমাদের। আমি শিওর যে আমাদের ইম্পর্টেন্সটা তারা বুঝতে পারবে। থ্যাংক ইউ ভাইয়া। আমরা ভাই আরেকটা আর কোশ্চেন নেব। এটার পাশাপাশি আরেকটা কোয়েশ্চেন ছিল আসলে জব মার্কেটে হ্যাঁ, হ্যাঁ। যেটা আছে, সেটার জন্য আমি আরেকটা সাজেস্ট করব, ওয়ার্ক ফ্রম হোম। এই স্কিলটা কিন্তু ডেভেলপ করতে হবে, এবং এই স্কিলটা আসলে আপনি ডেভেলপ করলে হবে না, কারণ আপনার এন্টারপ্রাইজে সেই ওয়ার্ক ফ্রম হোম করার মতো কি এনভায়রনমেন্ট বা ওই আইটি স্কিল, ওই আইটি সেট আপ আছে কিনা, এগুলো কিন্তু ব্যাপার। সো যারা অনলাইনে জি। কাজ করতে সক্ষম, যারা অনলাইন বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ করতে সক্ষম, আমি বলবো তারা এগিয়ে থাকবে। যারা ক্লাউড কম্পিউটিং এ কাজ করতে পারবে, যারা অনলাইন বেসড যে সকল অ্যাকাউন্টিং সফটওয়্যার বা এসএপি এবং যে সফটওয়্যার গুলো আছে, সিস্টেম গুলো আছে, এগুলোর স্কিল যাদের ভালো, তাদের কিন্তু কম্পিটিটিভনেস বেশি থাকবে অন্যদের চেয়েও। ধন্যবাদ ভাইয়া। আমরা আরেকটা কোশ্চেন নিব। কোশ্চেনটা করেছে মুন্সি শরীয়তুল্লাহ জুয়েল। Sir, I have a question to you that we know most of the employer seek practical experienced candidate to provide a job, but CMA is mostly theoretical knowledge-based profession. How can a CMA student overcome the challenges of practical knowledge at the entering in the job market, and is the 3 months practical knowledge after completing CMA is enough in this regard? তো ভাই যদি কোশ্চেনটাকে সামারাইজ করি, উনি বলতে চাচ্ছেন যে সিএমএ যারা কোয়ালিফাই করছে বা সিএমএ প্রফেশনে আসছে তাদেরকে থ্রি মান্থসের একটা প্র্যাকটিক্যাল ইন্টার্নশিপ টাইম ফ্রেম আছে, যেটা কমপ্লিট করতে হয় সিএমএ ডিগ্রি কোয়ালিফিকেশনের সাথে সাথে। তো আমরা দেখি যে জব সেক্টরে মোস্ট অফ দি এমপ্লয়ার যেটা ডিমান্ড করে সেটি হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। ফর এক্সাম্পল যারা সিএ থেকে আসছে, সিএ সিসি বা অ্যাটলিস্ট 2-3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো সেক্ষেত্রে কোশ্চেনটা হচ্ছে যে 3 মান্থসের যে প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সের একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছে সিএমএ ডিগ্রির সাথে, এটি কতটুকু রিলেভেন্ট বা জব পাওয়ার ক্ষেত্রে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এটি যদি একটু বলতেন। থ্যাংক ইউ, খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এবং এইটার আমি যদি বলি, দুইটা পার্ট আছে, আমি একটু শেয়ার করি। প্রথমে যেটা বলেছে যে সিএমএ সিএমএ এনরোল করা অবস্থায় কোনো প্র্যাকটিক্যাল এক্সপোজার কিন্তু হচ্ছে না, হুইচ ইজ ট্রু। এবং সেকেন্ড পার্টটা হলো যে সিএমএ কমপ্লিট করার পরে 3 মাসের যে ট্রেনিং পিরিয়ড, 3 মাসের যে ইন্টার্নশিপ পিরিয়ডটা আছে, হ্যাঁ, হ্যাঁ। ওটা কি অ্যাডিকুয়েট কিনা। তো এইখানে আমি বলবো আসলে সিএমএ এডুকেশন এই ক্ষেত্রে সিএ থেকে একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। আমি এই কারণে বলবো, আপনি দেখেন একটা সিএ ফার্মে যখন কাজ করেন, তখন কিন্তু আপনাকে কিন্তু একটা প্র্যাকটিক্যাল ফার্মের সঙ্গে থেকে কাজ করতে হয়। সো ইউ আর গেটিং এ প্র্যাকটিক্যাল এক্সপোজার। আর আপনি যদি সিএমএটা করেন, ঠিক সি এর অ্যাপ্রোচেই যান। যারা পড়তেছে, আমি তাদেরকে বলবো আপনারা সিএমএটা যারা জবের পাশাপাশি করবেন, দে উইল বি ইন অ্যান অ্যাডভান্টেজিয়াস পজিশন দেন যারা শুধুমাত্র সিএমএ অ্যাজ এ স্টুডেন্ট যারা কন্টিনিউ করছেন। সো বেটার হলো আপনারা অলরেডি গ্রাজুয়েশন করে, ম্যাক্সিমাম যারা আসেন গ্রাজুয়েশন করে আসেন, এখন এইচএসসি করে আসছেন, ওদের কিন্তু হয়তো সময় আছে, তারা আলটিমেটলি গ্রাজুয়েশন করে তারপরে ওই সুযোগটা পাবেন। অনেস্টলি স্পিকিং, যে 3 মাস কি এনাফ কিনা, আপনার 3 মাসের পরে আসলে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনি দেখবেন যে সিএ তে যারা কোর্স কমপ্লিট করে, সিএ কোর্স কমপ্লিটেড টোটাল টেনিউরে আপনারা যে এক্সপিরিয়েন্সটা পান, মোস্টলি, সরি আমি এটাকে কিন্তু আমি রিকোয়েস্ট করবো, হয়তো এখানে সিএর স্টুডেন্টরাও আছেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা এটাকে অন্যভাবে নিবেন না। মোস্টলি তাদেরকে দিয়ে যে কাজগুলো করা হয়, ম্যাক্সিমাম মোস্টলি কিন্তু তাদেরকে দিয়ে আগে ক্লারিক্যাল কাজগুলো করা হয়, স্ট্র্যাটেজিক লেভেলের কাজগুলো কিন্তু তাদেরকে দিয়ে করা হয় না। সো এই যে 3 বছরের যে এক্সপিরিয়েন্স, এটাকে কিন্তু আমি বলবো না যে সিগনিফিকেন্ট এক্সট্রা এক্সপিরিয়েন্স। আপনি যখন কোয়ালিফাই করবেন, আপনার যে ম্যাচুরিটি লেভেলটা হবে, আপনার যে এক্সপার্টিস লেভেলটা হবে, আপনার যে প্রফেশনাল লেভেলটা ডেভেলপ করবে, আই মিন টোটাল সাবজেক্টে ওরিয়েন্টেড যে টোটাল যে আপনার নলেজটা ডেভেলপ করবে, আপনার জন্য কিন্তু 3 মাসের প্র্যাকটিক্যাল এক্সপোজারে আপনি যত কুইকলি সেটা পিক করতে পারবেন, আপনি স্টুডেন্ট 3 বছর অবস্থায় থাকলেও কিন্তু সেই স্কিলটা ডেভেলপ করতে পারবে না। এখানে কিন্তু কোর্সের যে কন্টেন্টস আমি আগেও বলেছি, যখন প্রফেশনাল টোটাল কোর্সটা আপনি পাবেন, সেই কোর্সটা যখন আপনি টোটালে আপনার মানে কমপ্লিট করা থাকবে, তখন 3 মাসে কিন্তু আপনি খুব
তাড়াতাড়ি জিনিসটা পিক করতে পারবেন, কারণ আপনাকে কিন্তু তখন কিন্তু প্রফেশনালি আপনি কিন্তু একজন সাউন্ড প্রফেশনাল হিসাবেই কোয়ালিফাই করে আসছেন। প্র্যাকটিক্যাল এক্সপোজার দেখেন, অ্যাকাউন্টিং এর যে বেসিক এক্সপোজার যেগুলো দরকার, যেগুলো আপনারা বলতেছেন সিএ 3 বছরে, যে প্র্যাকটিক্যাল এক্সপোজারটা কিসের, আপনার শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট এই পর্যন্তই তারা কিন্তু করেন, এবং সেটার পাশাপাশি অডিটের হয়তো কিছু এডিশনাল জিনিস দেখে থাকেন। ওই এক্সপোজারটা কিন্তু আপনি 3 মাসে যখন কোয়ালিফাই করে বের হবেন, আপনি কিন্তু আপনার জন্য এটা কোনো সমস্যাই হবে না। বাট যেটা বেটার সেটা হলো আপনি যখন স্টুডেন্টের পাশাপাশি যদি গ্রাজুয়েশন করে আসেন, আমি বলবো আপনি জব করেন, আগে জবে ঢুকেন, জব করার পাশাপাশি সিএমএটা কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনার দুইটা অপরচুনিটি পাবেন। এক, আপনার আর্নিংও হচ্ছে, যেটা সিএ স্টুডেন্ট থাকলে আপনার হয়তো হবে না, আপনি কিন্তু আপনার একটা আর্নিংও কিন্তু বিল্ড আপ করলেন, এবং এক্সপিরিয়েন্সের দিকেও কিন্তু আপনি এগিয়ে থাকবেন। একজন সিএ স্টুডেন্ট 3 বছরের আর্টিকেলশিপ নিয়ে ধরেন কোয়ালিফাই করলো 3 বছরের মাথায়, 3 বছর আর্টিকেলশিপ নিল, পরীক্ষা দিল, কোয়ালিফাই করলো। আর আপনি সিএমএ হয়ে 3 বছরের জব এক্সপিরিয়েন্স নিলেন, আপনি ওই তার সঙ্গে সেম টাইমে কোয়ালিফাই করে বেরোলেন, আপনাকে কিন্তু যারা এমপ্লয়ার তারা কিন্তু আপনাকে বেটার ওয়েটটা দিবে। কেন? আপনার 3 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে অন দ্য ফিল্ড, বাট তার এক্সপিরিয়েন্সটা কিন্তু ফার্মের এক্সপিরিয়েন্স হিসেবে ট্রিট হবে। সো ডেফিনেটলি আপনি অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবেন, কিন্তু সিএ করলে আপনি ওই অপরচুনিটিটা পাচ্ছেন না, আপনাকে ফার্মে থাকতে হবে। আর সিএমএ হলে আপনি কিন্তু জব করে তার পাশাপাশি করতে পারছেন, সো আপনার প্র্যাকটিক্যাল এক্সপোজারটা অনেক বেশি হবে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আমি ভাইয়া একটা কোশ্চেন করতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখি যে ইনফরমেশন টেকনোলজিস গুলো যেগুলো আছে সেগুলো প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, এবং আপনি আমাদের সেশনের শুরুতেই যেগুলো বললেন, মেশিন লার্নিং, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ইন্টারনেট অফ থিংস, হ্যাঁ, অনেক টেকনোলজিস আসছে, এবং যেগুলো কর্পোরেট সেক্টরে বাংলাদেশে অলরেডি চলে এসছে, এবং সে কারণে রিপিটেটিভ বা হিউম্যান মেড যে টাস্কগুলো এগুলো অনেক মিনিমাইজ হয়ে যাচ্ছে। আমরা যদি গার্মেন্ট সেক্টর ধরি বা অন্যান্য যে রিলেভেন্ট সেক্টরগুলো আছে, তো সেক্ষেত্রে অনেক রিপোর্টে বা অনেক এক্সপার্টরা বলেন যে অ্যাকাউন্টেন্ট সহ ল এবং অন্যান্য কিছু প্রফেশন আছে যেসব সেক্টরে ডিমান্ডগুলো কমে যাবে, যেসব কাজে হিউম্যান ইন্টারভেনশন আছে। ফর এক্সাম্পল, আমরা যদি ক্লারিক্যাল জব বলি বা অডিটের কিছু টাস্ক, ট্যাক্স ভ্যাট রিলেটেড কিছু কাজ, এইসব কাজে দেখা যাচ্ছে যে অটোমেশন চলে আসছে, বা সফটওয়্যারের থ্রুতে, যেখানে অ্যাডভান্স এআই, মেশিন লার্নিং ইউজ করে, অ্যালগোরিদম ইউজ করে, হ্যাঁ, এই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে, হিউম্যান রিলেটেড ডিসিশনগুলো নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে অনেকে বলে যে হয়তো ইন ফিউচারে অ্যাকাউন্টেন্টদের ভ্যালু বা ডিমান্ড কমে যাবে। এটি কতটুকু সত্য? নাকি এই যে ইনফরমেশন টেকনোলজি গুলো আসছে এগুলো ইউজ করে অ্যাকাউন্টেন্টরা কোম্পানিগুলোতে একটি অ্যাডিশনাল ভ্যালু ক্রিয়েট করতে পারবে, বা তাদের অবস্থান আসলে কমবে না, এটি আরো ফিউচারে আরো বাড়বে, এনরিচ করবে? এ সম্পর্কে যদি ভাই আপনার একটু ইনসাইট শেয়ার করতেন। ধন্যবাদ সৌরভ। খুবই আমার একটা খুব পছন্দের কোয়েশ্চেন আসলে এটা, থ্যাংক ইউ। আসলে কারণ এটা ফ্রিকোয়েন্টলি ডিসকাশন হচ্ছে, এবং আমরা যখন বিভিন্ন প্রফেশনাল সেমিনার ওয়ার্কশপে জয়েন করি বা ডিসকাশনে জয়েন করি, এই কোয়েশ্চেনটা সব সময় আসতেছে যে রোবোটিক্স মানুষের জব টেক ওভার করছে, সো আলটিমেটলি যারা আমরা আছি তাদের মানে হিউম্যান যে জব, এটার আসলে কি অবস্থা হবে। এখানে আসলে আমি একটু কিছু কিছু জিনিস কিন্তু অলরেডি ডিসকাশন হয়েছে, আমি সেটাকে আবার একটু এভাবে সামা করব। জবের ইভলিউশন বলে একটা কথা আছে, যে কোনো প্রোডাক্টেরই কিন্তু একটা লাইফ সাইকেল আছে, এবং লাইফ সাইকেলে কিন্তু আমরা দেখি যে একটা ইউ শেপের, উল্টা ইউ শেপের মতো একটা লাইফ সাইকেল থাকে। একটা প্রোডাক্ট সেটাও এখন যখন শুরু করে তখন গ্র্যাজুয়ালি একটা পিকে উঠে, পিকে উঠার পরে সেটা কিন্তু ড্রপ করতে থাকে। তেমনি প্রফেশন বা জবও যদি বলি, একটা জব কিন্তু শুরুতে করে, তারপরে এক সময় গিয়ে সেই জবটা ড্রপ করতে থাকে। বাট ওই ড্রপ করার যে কার্ভটা, সেটাকে আসলে এটা হিউম্যান বা প্রফেশনারই কিন্তু দায়িত্ব, সেটা যাতে ড্রপ না করে সেটাকে আপ ট্রেন্ডে রাখা যায় কিভাবে, সেই এফোর্টটা আমরা যারা প্রফেশনাল আমাদেরকেই কিন্তু নিতে হবে। জবের ইভলিউশনটা হবেই, কারণ টাইমের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, পৃথিবীর ওয়ে অফ ডুইং বিজনেস চেঞ্জ হচ্ছে, ডিজিটাল ট্রান্সফরমেশনের কারণে সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো
অ্যাকাউন্টিং প্রফেশনকেও কিন্তু সেই অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে। একটু আগে আমরা যেটা বললাম, এই চেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রোলটাও কিন্তু চেঞ্জ হতে হবে। আমাদের রোল এখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করি। এখন যে সিনারিওতে আছে আমাদের কিন্তু শুধুমাত্র ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করার ক্ষেত্রে লিমিটেড রাখলে হবে না। আমাদের কিন্তু ওই স্টেটমেন্টের ইন্টারপ্রিটেশন, অ্যানালিসিস এবং সেই স্টেটমেন্ট থেকে সেই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলোকে কিন্তু ম্যানেজমেন্ট কনসালটেন্সি লেভেলে কিন্তু নিয়ে যেতে হবে। ওই রোলটা আমাদেরকে প্লে করতে হবে। আর যেটা বললেন যে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে কম্পোনেন্টস গুলো, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, মেশিন লার্নিং, বিগ ডাটা, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস, এগুলো যখন আসছে, এগুলোর কিন্তু ইমপ্লিমেন্টেশনটা, আমি যেটা বললাম, ইমপ্লিমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। এগুলোর যে হিউম্যান আসপেক্টটা দেখেন, টেকনোলজি কিন্তু থাকবে, ডিজিটাইজেশন থাকবে, ট্রান্সফরমেশন থাকবে, কিন্তু পাশাপাশি কিন্তু হিউম্যান বিইং সার্ভাইভ করবে। এবং এই হিউম্যান বিইং সার্ভাইভ করবে, কিছু কিছু জিনিস কিন্তু মানুষকেই কিন্তু করতে হবে। মানুষকে করতে হলে সেই মানুষগুলো কে হবে, কারা সেই জিনিসগুলোকে ইন্টারপ্রেট করতে পারবে? আমি তো মনে করি যে ফাইন্যান্সিয়াল বা ফাইন্যান্স ডাটা নিয়ে যারা কাজ করে, তারা ওই মেশিনের যে আউটপুট গুলা, সেগুলোকে কিন্তু বেটার ওয়েতে কিন্তু তারা ইন্টারপ্রেট করতে পারবে, সেগুলো কিন্তু তারা বেটার ওয়েতে কিন্তু রিয়েলাইজ করতে পারবে, সেগুলোর ইম্প্যাক্টটা, সেগুলোর ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনটা কিন্তু তারা কিন্তু বেটার রিয়েলাইজ করতে পারবে। সো আমাদেরকে কিন্তু ওইভাবে যদি প্রিপেয়ার করে নিতে পারি, আমরা কিন্তু প্রফেশনটার ইভলিউশন যেটা, সেটা ডাউন ট্রেন্ডে না নিয়ে আমরা কিন্তু আপ ট্রেন্ডে নিয়ে যেতে পারবো। আমাদেরকে ডেফিনেটলি টেক সেভি হতে হবে, আমাদেরকে ডেফিনেটলি ডিজিটাল ট্রান্সফরমেশনটাকে এমব্রেস করতে হবে, এবং আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এ পার্ট হিসাবে আমাদের কিন্তু ওই ওই টেকনোলজি গুলো কিন্তু বুঝতে হবে। আমরা যদি বুঝতে পারি, শিখতে পারি, এবং সেগুলোর সঙ্গে যদি নিজেদেরকে আপডেটেড রাখতে পারি, উই উইল বি ডেফিনেটলি ইন বেটার পজিশন to clarify those things, to interpret those things, to interpret those languages in a better way than other competing professionals. So আমি মনে করি এটা বরং অ্যাকাউন্টেন্টদের জন্য একটা অপরচুনিটি। তারা তাদের অ্যাকাউন্টিং প্রফেশনকে যদি এই টেকনোলজির সঙ্গে আপডেট রাখতে পারে, দে উইল বি ইন এ বেটার পজিশন টু ডু বেটার দেন এনি আদার কম্পিটিং প্রফেশনালস। থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করার জন্য। আসলে আমাদের টাইম আসলে অনেক আমরা শেষ করে চলে এসেছি। আসলে অডিয়েন্সের যে ইন্টারেকশন এবং কোশ্চেন, এই কারণে আমাদেরকে লেন্থি করতে হচ্ছে। তো অনুষ্ঠানটা ভাইয়া অলরেডি শেষের দিকে চলে আসছে। আমি শুধু অডিয়েন্স থেকে আর একটা কোশ্চেন নেব, সেটি হচ্ছে সাজ্জাদ কোশ্চেন করেছেন, আসসালামু আলাইকুম, অ্যাজ এ স্টুডেন্ট অফ এইচআরএম, হাউ মাচ সুইটেবল সিএমএ ফর মি? তো এই সম্পর্কে যদি ভাইয়া কিছু বলতেন। এইচআরএম থেকে উনি সিএমএ প্রফেশনে আসতে চাচ্ছে, এটি তার জন্য কতটুকু সুইটেবল হবে? উনি হয়তো এখনো হয়তো জবে প্রবেশ করেনি, যেটা মনে হলো দেখে। ওকে, থ্যাংক ইউ সাজ্জাদ ফর ইউর কোয়েশ্চেন। এটা আমি একটু যদি এভাবে বলি, যে আপনি হয়তো এইচআরএম এ পড়াশোনা করছেন বা গ্রাজুয়েশন করেছেন অথবা পোস্ট গ্রাজুয়েশন করেছেন, সেটা অবশ্য ক্লিয়ার না। আপনি এখন সিএমএ শুরু করতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করছেন, এবং সেটা আপনাকে কতটুকু হেল্প করবে সে ব্যাপারে জানতে চাচ্ছেন, আমি যদি কোয়েশ্চেনটা বুঝে থাকি। আমি একটু আগেও যেটা বলেছিলাম, যে আসলে মাল্টি স্কিল যারা ডেভেলপ করতে পারবে এখনকার সিনারিওতে, তারা ডেফিনেটলি কম্পারেটিভলি কিন্তু এগিয়ে থাকবে। জি ভাইয়া, জি। আপনি এইচআরএম করেছেন এবং সে তার পাশাপাশি এখন যদি এডিশনালি সিএমএ করতে পারেন, ডেফিনেটলি আমি বলবো যারা শুধুমাত্র সিএমএ করেছে তাদের চেয়েও আপনি কিন্তু কম্পিটিটিভলি একটু এগিয়ে থাকবেন। কারণ একটু আগে আমি প্রথম দিকে একটা কোয়েশ্চেন বলেছিলাম, টপ স্কিল সেটের যে রিপোর্টটা নিয়ে কথা বলছিলাম, সেখানে বলেছিলাম যে ক্রিটিক্যাল প্রবলেম সলভিং ফার্স্ট স্কিল ইন ডিমান্ড, তারপরেই যেটা সেটা হলো সোশ্যাল স্কিল, যেটা বলেছিল। সো আপনি যেহেতু এইচআরএম এ আছেন, ডেফিনেটলি এইচআরএম নিয়ে কাজ করতে হয়। এইচআরএম এর একটা মেজর কিন্তু ট্রাস্ট থাকে অন সোশ্যাল কমিউনিকেশন উইথ দা আপনার এমপ্লয়িজ। তো আপনার কিন্তু ওই স্ট্রেংথটা বা ওই স্কিলটা কিছুটা আমি বলবো যে অনেকটাই ডেভেলপ করেছে। সো এটাকে যদি আপনি কম্বাইন করতে পারেন সিএম এর সঙ্গে, ইউ উইল বি ইন এ বেটার পজিশন আনডাউটেডলি। থ্যাংক ইউ ভাইয়া। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
তো আমরা দুটো রিলেভেন্ট কোশ্চেন দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করব। তো ভাই, একটি হচ্ছে আমি আবার প্রিভিয়াস ডিসকাশনে চলে যেতে চাচ্ছি। আপনি ভাইয়া ইনফরমেশন টেকনোলজিস নিয়ে অনেক কিছু বললেন যে আমাদেরকে আপডেট থাকতে হবে। নিউ নিউ যে টেকনোলজিস গুলো আসছে, ক্রিপ্টোগ্রাফি, তারপর এআই, পাওয়ার বিআই, ট্যাবলিউ যে রিপোর্টিং মডিউল যেগুলো আসছে, এগুলো সম্পর্কে আমাদের আপডেটেড থাকতে হবে। কিন্তু অনেকে ভাই আছে যে হয়তো সিএমএ পড়ছে, শেষের দিকে ফাইনাল লেভেল আছে, বা কর্পোরেট সেক্টরে টপ লেভেলে জব করছে, বা অনেকে আছে হয়তো তাদের প্রফেশনাল ডিগ্রি রয়েছে, তারা অলরেডি কোয়ালিফাইড। তো সেক্ষেত্রে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে এইসব নিউ নিউ টেকনোলজিস গুলা জানার ব্যাপারে বা এগুলো সম্পর্কে নিজেদেরকে আপডেট রাখছে না। তারা হয়তো ভাবছে যে অলরেডি আই হ্যাভ এ প্রফেশনাল ডিগ্রি, সো আমার কেন আবার আহ, ওইসব স্পেসিফিক যে আপডেট গুলো আসছে বা নতুন নতুন স্কিল বেসড টেকনোলজিস গুলো আসছে সেগুলো সম্পর্কে আমার কেন জানতে হবে। তো সেক্ষেত্রে যাদের এরকম ভিউ পয়েন্ট আছে, সেক্ষেত্রে তারা বর্তমান সময়ে বা ইন ফিউচার কি কি চ্যালেঞ্জেস ফেস করতে পারে, বা এর থেকে ওভারকামের বা উপায় কি, এটা সম্পর্কে যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ সৌরভ। আমি এর আগে একটা ডিসকাশনে এই প্রোগ্রামে বোধহয় প্রথম দিকে একটা জি। ডিসকাশনে বলেছিলাম যে সার্টিফিকেশনটা ইম্পর্টেন্ট। সার্টিফিকেশনটা ইম্পর্টেন্ট কেন? আপনার এন্ট্রির জন্য, যে কোনো জবে এন্ট্রির জন্য, আপনি জব চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি একটা এক্সিস্টিং জবে আছেন, অন্য জবে যাবেন, সেক্ষেত্রে সার্টিফিকেশনটা কিন্তু একটা প্রাইমারি ইস্যু, যেটা কিন্তু আপনার প্রসপেক্টিভ এমপ্লয়াররা কনসিডার করবে। বাট ওয়ান্স ইউ আর ইন এ জব, growth in that job, that definitely depends on your expertise. আপনি কি ভ্যালু এডিশন করতে পারছেন আপনার কোম্পানিতে। দেখেন, আপনি যখন একটা কোম্পানিতে একটা জবে, তখন ওই জবে আপনার ওই পজিশনের গ্রোথ কিন্তু আর সার্টিফিকেশন দিয়ে সবসময় কিন্তু শুধুমাত্র বেসড অন সার্টিফিকেশন আপনি কিন্তু গ্রোথ এক্সপেক্ট করতে পারবেন না। কেন? আপনি রিয়েল সেন্সে আসলে কোম্পানিতে বা আপনার যে প্রতিষ্ঠানে আপনি জব করেছেন, সেখানে আপনি কি কন্ট্রিবিউট করছেন, সেটার উপরেই কিন্তু ডিপেন্ড ম্যানেজমেন্ট আপনাকে কতটা গ্রোথ অপরচুনিটি দিতে পারবে। এখন যেটা দাঁড়াচ্ছে, আমরা যদি মনে করি যে শুধু আমার একটা সার্টিফিকেট আছে, একটা সার্টিফিকেট দেখে ম্যানেজমেন্ট আমাকে সবসময় বছরের পর বছর ইনক্রিমেন্ট দিবে, প্রমোশন দিবে, আসলে ওই জিনিসটা কাজ করবে না। আমাদেরকে অ্যাজ এ প্রফেশনাল আমাদের ওয়ার্ডটা প্রুভ করতে হবে। আমাদেরকে আমরা কি ভ্যালু এডিশন করছি কোম্পানিতে, ওই কোম্পানির গ্রোথে, তাদের এক্সপানশনে, তাদের ডেভেলপমেন্টে, তাদের বটম লাইন আপলিফটিং এ আমরা আসলে কিভাবে কন্ট্রিবিউট করছি, কতটুকু কন্ট্রিবিউট করতে পারছি, সেটার উপরে ডিপেন্ড করবে। সো আপনার এই স্কিলগুলো যদি না দেখেন, আমরা এখন কোভিড এর মধ্যে কিন্তু আমরা এখন অনেকে বাসা থেকে কাজ করছি, অনেকে অনলাইনে কাজ করছি। আমাদের যদি এই স্কিলটা না থাকে, আমার অফিস পারবে না। এখন আমি ধরেন কোম্পানি আমাকে বললো যে অফিস না করলে বাসা থেকে কাজ করতে হবে, বাসা থেকে অনলাইনে কাজ করার স্কিলটা যদি আমার না থাকে, আমার সেই জব কি থাকবে? আমার ম্যানেজমেন্ট আমাকে রাখবে? প্রশ্নই ওঠে না। তো আমি বলবো যে আসলে সার্টিফিকেশনটা ইম্পর্টেন্ট, বিকজ দ্যাট ইজ এ রেকগনিশন। এই রেকগনিশন আপনি যখন জব চেঞ্জ করতে যাবেন, আসবে সার্টিফিকেশনের মাধ্যমে আপনি একটা কোর এডুকেশন, আপনার একটা ফাউন্ডেশন নিয়ে আসলেন, একটা এক্সপার্টিস বা ফাউন্ডেশন নিয়ে আসলেন, কিন্তু সেটাকে যদি রেগুলার বেসিসে আপনি আপডেট না করেন, আপগ্রেড না করেন, তাহলে কিন্তু ওই সার্টিফিকেট একসময় ব্যাকডেটেড হয়ে পড়বে। নতুন নতুন জিনিস আসছে, আপনাকে ওই নতুন নতুন এনভায়রনমেন্টে কাজ করতে হবে, কিন্তু সেই এনভায়রনমেন্টে আপনি আপনাকে আপগ্রেড করেন নাই, আপনি যেটা নিচ্ছেন সেটা নিয়ে আসছেন, তাহলে ডেফিনেটলি আমরা সেই গ্রোথ এক্সপেক্ট করতে পারবো না। সেই জন্য অবভিয়াসলি আমাদেরকে নতুন টেকনোলজি এমব্রেস করতে হবে ফর আর গ্রোথ। এবং শুধু আমাদের গ্রোথ না, আমরা বলবো আমরা অ্যাজ এ প্রফেশনাল আমাদের ইকোনমিতে, আমাদের কান্ট্রির প্রতি, আমাদের গ্লোবাল কমিউনিটির দায়িত্ব, আমাদের কন্ট্রিবিউশনটা যাতে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি, এন্ড দ্যাট ইজ পসিবল only if we keep ourselves updated with all the latest technologies which are coming in our way. Thank you. ধন্যবাদ ভাইয়া, ব্যাপারটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আসলে আমাদের অডিয়েন্সদের আরো কিছু কোশ্চেন ছিল, কিন্তু আমরা আসলে টাইম লিমিটেশনের কারণে আপনাদের কোশ্চেন সবগুলো নিতে পারছি না। হোপফুলি আপনাদের রিলেভেন্ট কোশ্চেন গুলো আমরা হয়তো পরে ভাইয়ের কাছ থেকে অ্যান্সার নিয়ে আমাদের গ্রুপে শেয়ার করে দিব। তো ভাইয়া, আমি অনুষ্ঠানের শেষে আপনাকে শুধু একটা কোশ্চেনে আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে অ্যাজ এ সিএমএ প্রফেশনাল
প্রফেশন অথবা অ্যাজ এ সিএমএ স্টুডেন্ট আমরা যারা আছি বা অ্যাজ এ মেম্বার অফ সিএমএ অথবা আমি যদি আইসিএমএবির কাউন্সিল মেম্বার হিসেবে আপনাকে কোশ্চেনটা করি যে ইন ফিউচারে সিএমএ প্রফেশনটাকে আপনি কোথায় দেখতে চান? ফর এক্সাম্পল 5 বা 10 ইয়ার্স পরে সিএমএ প্রফেশনের প্রসপেক্ট বা বা এই প্রফেশনটাকে বা যারা মেম্বার হবে তাদেরকে আপনি 5-10 ইয়ার্স পর বাংলাদেশে কোথায় দেখতে চান? এই সম্পর্কে যদি আপনার ভিউ পয়েন্টটা শেয়ার করতেন তাহলে খুব ভালো হতো। থ্যাংক ইউ সৌরভ, খুবই নাইস একটা কোয়েশ্চেন। এই কারণে বলবো কারণ এটা আমাদের আসলে ভিশন, আমাদের ড্রিম। আমি এখন ইনস্টিটিউটের পক্ষ থেকে বলছি, আসলে আইসিএমএবির পক্ষ থেকে বলছি। আপনার এই কোয়েশ্চেনটা আমাদের ভিশন, আমাদের ড্রিমের সঙ্গে আসলে ইনলাইন, ইনসিঙ্ক আমি বলবো। আমাদের একটা ভিশন, আমরা আইসিএমএবিতে আসলে একটা ভিশন আমরা পপুলারাইজ করার চেষ্টা করেছি এবং সেটা নিয়ে কাজও শুরু করেছি। আমরা বলি যে ভিশন সিএমএ টু সিইও। আমাদের কিন্তু একটা ভিশন নিয়ে আমরা কাজ করছি। আমাদের ভিশন হলো আমরা সিএমএ প্রফেশনালরা শুধুমাত্র ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং জবেই আমাদের রোলটা লিমিটেড রাখবো না। আমরা চাই আমরা একটা এন্টারপ্রাইজকে, আমরা যে যে এন্টারপ্রাইজে থাকবো সেই এন্টারপ্রাইজকে আমরা যাতে লিড করতে পারি অ্যাজ এ সিইও বা অ্যাজ দ্য মেইন পার্সন, আমরা যাতে সেটাকে ড্রাইভ করতে পারি, সেটাকে গ্রো করতে পারি, সেই পজিশনে আমরা আসলে আমাদের প্রফেশনালদেরকে দেখতে চাই। সো এই ভিশনটার কথা যদি বলি তাহলে আমি বলবো যে এখানেই কিন্তু আপনার কোয়েশ্চেনের আনসারটা আছে, যে আমরা নিজেদেরকে কোথায় দেখতে চাই। আমরা আমাদের আউটপুটদেরকে ওই লেভেলে দেখতে চাই যে তারা লিড করবে, দে উইল লিড হোয়ার এভার দে আর। কেউ আমরা হয়তো বিজনেস এন্টিটিতে জব করতে পারি, কেউ নন প্রফিট অর্গানাইজেশনে জব করতে পারি, কেউ গভর্নমেন্টে জব করতে পারি, বাট যেখানে আমরা জব না কেন আমরা চাই আমাদের যারা আউটপুট প্রফেশনালরা আছে তারা ওই ডিভিশনটা, ওই অর্গানাইজেশনটা বা ওই এন্টারপ্রাইজটাকে তারা লিড করবে। এটা আমাদের ড্রিম। এখন এই ড্রিমটা বাস্তবায়ন করতে হলে ইনস্টিটিউট হিসাবে কিন্তু আমাদের একটা ভিশন থাকতে হবে, আমাদের একটা কিন্তু মিশন থাকতে হবে। আমরা আইসিএমএবি থেকে ওই জিনিসটাকে মাথায় রেখে বেশ কিছু ইনিশিয়েটিভ হাতে নিচ্ছি। আপনারা হয়তো গ্র্যাজুয়ালি দেখতে পাবেন আমাদের আইসিএমএবি তে প্রতি বছরই প্রতি 3 বছর পর পর আসলে কাউন্সিল চেঞ্জ হয়। রিসেন্টলি আমরা নতুন কাউন্সিল এসেছি এবং আমরা এটা নিয়ে অলরেডি কাজ করা শুরু করেছি। আমাদের একটা ভিশন হলো যে আমরা আগামী 20 ইয়ার্স এর মধ্যে গ্লোবালি টপ লিডিং যে প্রফেশনাল বডিগুলো আমরা তার মধ্যে একটা হতে চাই। আমরা গ্লোবালি এখন আইফ্যাক এর মেম্বার আছে প্রায় 180, আইফ্যাক এর মেম্বার আছে প্রায় 180-র মতো। তো আমরা চাই যে 180 PAO প্রফেশনাল অ্যাকাউন্টিং অর্গানাইজেশন, আমরা চাই তার টপ 20-র মধ্যে আইসিএমএবি একদিন স্থান করে নেবে নিজেদেরকে। ওই ভিশন নিয়ে আমরা কাজ করছি। তো সেই ভিশন নিয়ে কাজ করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে, আমাদের ইনস্টিটিউটকে কাজ করতে হবে, আমাদের দেশের আমাদের গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টকেও আমাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে এবং অ্যাজ এ নেশনও কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। সবকিছুর কম্বিনেশন যদি থাকে তাহলেই কিন্তু সম্ভব। তো ভিশনটা আমি বলবো আমরা সেভাবেই দেখছি। ইনশাল্লাহ আশা করব যে একদিন আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দরভাবে সিএমএ এবং আইসিএবির ভিশনটিকে বলার জন্য, শেয়ার করার জন্য। আমরাও আশা করছি অ্যাজ এ সিএমএ স্টুডেন্ট হিসেবে সিএমএ ফিউচারে শুধু লোকাল মার্কেটেই না, গ্লোবালি তারা লিড করবে। আপনি যেমন এক্সাম্পলে বললেন ইন্ডিয়ান যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তারা লিড করছে, আমরা চাচ্ছি বাংলাদেশি যারা প্রফেশনাল আছি অ্যাটলিস্ট সিএমএ যারা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং স্পেশালাইজ তারা অবভিয়াসলি লোকাল মার্কেটের সাথে সাথে গ্লোবালিও তারা লিড করবে। তো ভাই আমাদের অনুষ্ঠানটি একবারে শেষের পর্যায়ে চলে এসেছে। আপনি ভাইয়া জানেন যে আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম গড়েছি যেটি হচ্ছে প্রফেশনালস একাডেমিয়া, ইন শর্ট পি একাডেমিয়া, এবং আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি স্টুডেন্ট যারা স্পেশালাইজ ডিগ্রি নিতে চাই, সিএ, সিএমএ, এসসিসিএ, সিমা বা যেটি হোক, তাদেরকে বিভিন্ন অ্যাডভাইস দেওয়া, তাদেরকে স্টাডি গাইডলাইন, বিভিন্ন টিপস এবং তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স সহ যে কোনো প্রবলেম সলভ করার জন্য এটি একটি ফোরাম গড়ে তুলেছি। তো ভাই আমাদের সম্পর্কে, আমাদের এই প্রফেশনালস একাডেমি সম্পর্কে আপনি যদি আপনার একটু মূল্যবান মতামত বা কোনো টিপস শেয়ার করতেন, আমরা আরো কিভাবে আরো প্রফেশনাল স্টুডেন্টকে এনরিচ করতে পারি বা হেল্প করতে পারি, সে সম্পর্কে যদি একটু কিছু বলে আজকে সেশনটা শেষ করতেন। ধন্যবাদ সৌরভ। আসলে
প্রফেশনালস একাডেমিয়াকে আমি অনেক দিন ধরে ফলো করছি আসলে। ইনফ্যাক্ট আপনাদের ফেসবুক থ্যাংক ইউ পেজেও ভাইয়া। আমি আছি, এবং আপনাদের অ্যাক্টিভিটি গুলো আমি দীর্ঘদিন ধরে ফলো আপ করছি। ইনফ্যাক্ট আপনাদের এটা ফাউন্ডেশনের পরেই কিন্তু পরপর থেকেই আমি আপনাদেরকে ফলো করছি, এবং আই ডু রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ে ইউ আর অ্যাকচুয়ালি বিং এনগেজড উইথ দ্য স্টুডেন্টস কমিউনিটি. Not only with the students community, I would say that you are also being involved with the business community, with the professionals community. এবং আমি আশা করব এই যে আপনাদের এফোর্ট, এখানে আরো কিছু যদি আপনারা ডাইমেনশন অ্যাড করতে পারেন, সেটা কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য, আপনারা যাদেরকে প্রমোট করতে চাচ্ছেন, যাদের লার্নিং এনভায়রনমেন্ট আপনারা প্রমোট করতে চাচ্ছেন, যাদের নলেজ এবং স্কিল সেট ডেভেলপমেন্টের জন্য আপনারা কাজ করতে চাচ্ছেন, তারা আরো বেনিফিটেড হবে। ডিসকাশন সেশনের পাশাপাশি আমি বলবো আপনারা কিন্তু কিছু ট্রেনিং প্রোগ্রামও কিন্তু লঞ্চ করতে পারবেন। আমি জানি না আপনারা কি অলরেডি কোনো ট্রেনিং নিজেরা কন্টিনিউ করছেন কিনা, এইটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। আপনারা ক্রস বর্ডার যারা প্রফেশনালস আছে তাদেরকেও আপনাদের এই ডিসকাশনে আনতে পারেন, সো দ্যাট ইন্টারন্যাশনাল এক্সপোজার গুলোও আমাদের স্টুডেন্টরা বা আপনাদের যারা ফোরামে আছেন তারা যাতে ইন্টারন্যাশনাল কালচার, ইন্টারন্যাশনাল ওয়ার্ক এনভায়রনমেন্ট, ওয়ার্ক স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি, এগুলো নিয়ে ডিসকাশন করতে পারে এবং এগুলো সম্পর্কে জানতে পারে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু রেগুলেটর। আপনি যেখানেই আমরা কাজ করি না কেন, রেগুলেটরি অথরিটি যারা আছেন, গভর্নমেন্ট আছেন, রেগুলেটরি বডিজ আছে, এদেরকেও কিন্তু আপনাদের ডিসকাশনে আপনারা এনগেজ করতে পারেন ট্রেনিং এর পাশাপাশি। দেখেন আমাদের দেশ কিন্তু আমাদের দেশের টোটাল ইকোনমির যদি একটা মেজর কম্পোনেন্ট বলি, সেটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেট। ব্যাংক এবং ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট কিন্তু একটা বড় এরিয়া যারা কিন্তু আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টে কাজ করছেন। তো এইদের যারা রেগুলেটর আছে, বাংলাদেশ ব্যাংক আছে, তারপরে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আছে, এইসব ফোরামের যারা রেগুলেটর আছেন, এদেরকেও যদি আপনারা আপনাদের প্রোগ্রামগুলোতে ইনভলভ করতে পারেন, তাহলে সেটা আপনাদের ডেফিনেটলি আরেকটা মাইলেজ অ্যাড করবে। এর পাশাপাশি যেটা বললাম, আপনারা ট্রেনিং নিয়ে কাজ করতে পারেন। এছাড়া আমি যেটা আরেকটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব, দেখেন হিউম্যানিটি কিন্তু এই যে কোভিড এর এই সিচুয়েশনে আমরা রিয়েলাইজ করছি আসলে মানুষ হিসাবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা হিউম্যান বিইং কিনা, আমাদের মধ্যে হিউম্যানিটিটা কতটা কাজ করে। সো কিছু কিছু ওই ধরনের কাজও আপনারা করতে পারেন, যেটা ভলান্টারি কাজ আমি বলবো। কমিউনিটি নিয়ে কাজ করা, কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারেন। যেমন কমিউনিটি এডুকেশন, আমাদের যারা বঞ্চিত যারা আছে তাদের এডুকেশন নিয়ে কাজ করতে পারেন। এই ধরনের ইনিশিয়েটিভ গুলা যদি অ্যাড করেন, আমি শিওর যে এটা আপনাদেরকে কিন্তু অনেক দূর হেল্প করবে, যেহেতু আপনারা কমিউনিটি নিয়ে কাজ করতেছেন। সো ব্রড কমিউনিটিটাকে নিয়ে আসেন। যারা সুযোগ পাচ্ছে না, অপরচুনিটি পাচ্ছে না, আসলে তাদের জন্য ফোরাম নাই, তাদের জন্য ফোরাম অনেক কম। কাজ করছে অনেকেই, শুরু করেছেন। আমাদের এখানে যদি ধরেন কিছু এনজিও আছে, ব্র্যাক পৃথিবীর ওয়ার্ল্ড এর সবচেয়ে লার্জেস্ট এনজিও, তারা কাজ করছে। বাট এই দেখেন অনলাইন ফোরামে কিন্তু এই ধরনের বঞ্চিত কমিউনিটি নিয়ে কাজ করার মতো কিন্তু খুব একটা বেশি বিল্ড আপ হয় না। এই জিনিসটাতে আপনারা কাজ করতে পারেন। আর ট্রেনিং এর ক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো আপনারা এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যেই ডিজিটাইজেশনের যেই ট্রান্সফরমেশনটা, এইটা নিয়ে কিছু প্রোগ্রাম করতে পারেন, সেটাও কিন্তু হেল্পফুল হবে। সো দ্যাট একটা ইন্টারেস্ট গ্রো করবে পার্টিসিপেন্টদের মধ্যে, এবং অ্যাটলিস্ট তারা যাতে একটা প্রাইমারি নলেজ পায় যে গ্লোবাল আইটি ডিজিটাল ট্রান্সফরমেশনটা কিভাবে কোন দিকে যাচ্ছে, তাতে ইন্টারেস্টটা পাবে এবং সেক্ষেত্রে তারা কিন্তু ওই এফোর্টটা কন্টিনিউ করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড উইশ ইউ। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ ভাই আমাদেরকে সুন্দর সাজেশন এবং অ্যাডভাইস দেওয়ার জন্য। আমরা আপনার মূল্যবান অ্যাডভাইস গুলো নিয়ে ভবিষ্যতে অবভিয়াসলি আমরা এটা নিয়ে আমাদের স্ট্র্যাটেজি মেক করার সময় বিষয়গুলো আসলে মাথায় রাখবো। তো অডিয়েন্স, আমি আন্তরিকভাবে আবারও দুঃখিত যে আপনাদের অনেকগুলো কোশ্চেন্স আমরা আজকে নিতে পারছি না আমাদের টাইম লিমিটেশনের কারণে। অলরেডি আমরা 43 মিনিটস ওভার হয়ে গেছে। আসলে টাইমটা ওভার হয়েছে আসলে আপনাদের জন্য, আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন এবং আমাদের সাথে থেকে লাইভ শুট উপভোগ করেছেন। তো আপনাদের অবভিয়াসলি থ্যাঙ্কস। আপনাদের যে রেস্ট অফ দি কোশ্চেন্স আছে এগুলো আমরা পরবর্তীতে হয়তো আমাদের গ্রুপে পোস্টের মাধ্যমে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ততার মাঝে সময় বের করে আমাদের মাঝে এসেছেন
এবং যারা প্রফেশনাল কমিউনিটি আছে, স্পেশালি যারা সিএমএ তে ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়, তাদের জন্য অনেকগুলো মানে এই সময়োপযোগী কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়েছেন খুব সুন্দরভাবে বুঝিয়ে। এবং যারা অনেক হেজিটেশনে ভুগছে সিএমএ প্রফেশন নিয়ে, বা তারা করবে কি করবে না বা কি বেনিফিট পেতে পারে সেই সম্পর্কে ভালো একটা ইনসাইট দেওয়ার চেষ্টা করেছেন। সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ভাইয়া। আপনাদের এবং ভাই আমি আশা করি প্রফেশনাল ফিউচারে যদি আমাদের এরকম হ্যাঁ ভাই বলেন। প্রফেশনাল একাডেমিয়াকেও আন্তরিকভাবে ধন্যবাদ এই ফোরামটা ক্রিয়েট করার জন্য, এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, এবং যারা পার্টিসিপেন্ট আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ সময় নিয়ে আসলে ডিসকাশনটা শুনেছেন, এবং আপনাদের যে কোয়েশ্চেন গুলো আছে যেগুলো আনসার করা সম্ভব হয়নি, আমি রিকোয়েস্ট করব পি একাডেমিয়াকে যে আমাকে যদি ফরওয়ার্ড করা যায় যে কোয়েশ্চেন গুলো, আমি আমার বেস্ট লেভেলে চেষ্টা করব যে সেগুলোকে আনসার দেওয়ার জন্য, এবং ওরা যদি ওদের পেজে সেটা শেয়ার করে আশা করি আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ ভাইয়া। তো আমি এখন ভাইয়ার থেকে বিদায় নিচ্ছি। ভাইয়াকে আবারও থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা আশা করছি যে ফিউচারে যদি এই রিলেটেড কোনো সেশন আবার আয়োজন করা হয় তাহলে তো ভাইয়া অবভিয়াসলি আমাদের সাথে থাকবেন এবং এবং ওনার মূল্যবান অ্যাডভাইস এবং সাজেশন আপনাদের কাছে শেয়ার করবেন। তো ভাইয়া আবারও থ্যাংক ইউ। আমি তাহলে আপনার থেকে বিদায় নিচ্ছি। ভিউয়ার্স, তো আপনারা উপভোগ করলেন আজকের যে সেশনটি প্রফেশনালস একাডেমিয়ার কানেক্টিং দি প্রফেশনালস শিরোনামে ক্যারিয়ার অ্যাজ এ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সিএমএ। থ্যাংক ইউ আমাদের সাথে এই অলমোস্ট 2 আওয়ার্স সময় থাকার জন্য। অনেক এঙ্গেজ সাপোর্ট আপনাদের কাছ থেকে পেয়েছি এবং অনেকগুলো কমেন্টস এসেছে। সো এগেইন আপনাদেরকে থ্যাঙ্কস। আর যারা আমাদের কাজকর্ম নিয়ে জানতে চান, তো আপনাদেরকে বলছি নেক্সট উইকে আমাদের আরেকটি সেশন হবে প্রফেশনালস একাডেমিয়া প্রফেশনাল উইং থেকে। সেই সেশনটি হবে সিএ নিয়ে, ক্যারিয়ার অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো আমরা আশা করছি আপনারা সেই আমাদের সেই সেশনেও আজকের মতোই সাপোর্ট দিবেন এবং এঙ্গেজ থাকবেন, এবং আশা করছি সেই সেশন থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রফেশন সম্পর্কে। অনুষ্ঠানের টাইম, ডেট এবং গেস্ট কে থাকবেন এটি আপনারা পরবর্তীতে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও প্রফেশনাল রিলেটেড যে কোনো আপডেট, সিএ, সিএমএ, সিএফএ, এসিসিএ, সীমা, যে সকল প্রফেশনাল ডিগ্রিগুলো আছে, গ্লোবাল ডিগ্রি সহ বাংলাদেশের লোকাল ডিগ্রি, এসব ডিগ্রি সম্পর্কে বিস্তারিত জানতে, কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারবেন, প্রিপেয়ার করতে পারবেন, এবং ক্যারিয়ার বিল্ডার রিলেটেড যত টিপস আছে সকল কিছুর জন্য আমাদের ফেসবুক পেজ প্রফেশনালস একাডেমিয়া অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে যেটি হচ্ছে প্রফেশনালস একাডেমিয়া স্টাডি হাব ফর সিএ, সিএমএ অ্যান্ড সিএস। এই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকের প্রোগ্রাম আমি এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।